কিরে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? দেখ সকাল 10টা বেজে গেছে। তোর বাবা দেখলে অনেকটাই রেগে যাবেন। ফ্রেশ হয়ে তোর বাবার সঙ্গে মাঠে গিয়ে কাজ কর। সেদিন এপাশ ওপাশ ঘুরে তার মায়ের প্রশ্নে কি বলবে বুঝতে না পেরে তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বেড়ে রাখো। তারপর সেদিন শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার বাবার জন্য খাবার বেঁধে মাঠে চলে যায়, তারপর বাবার সঙ্গে ধান খেতে কাজ করার জন্য। তারপর স্বাধীন বাসা থেকে সোজা মাঠে চলে যায়। মাঠে গিয়ে স্বাধীন তার বাবাকে ডাকতে লাগে। বাবা, ভাত এনেছে, খেয়ে নাও। তারপর স্বাধীনের বাবা জমির ক্ষেত থেকে উঠে এসে খাবার খেতে লাগে। স্বাধীন ধান খেতে নেমে কাজ করতে লাগে। স্বাধীনের বাবা খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে ধান খেতে কাজ করতে লাগে। একটু পরে স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ বাবা, তুই যাদের সঙ্গে লেখাপড়া করেছিস তারা এখন ঢাকায় গিয়ে বড় বড় কোম্পানিতে চাকরি করছে, আর তোকে চাকরির কথা বলি যে না, গ্রাম ছেড়ে কোথাও যাব না। কেন বলতো? আমি চাই না তোমাদেরকে ছেড়ে ঢাকায় গিয়ে চাকরি করতে। স্বাধীনের কথা শুনে তার বাবা একটু মুচকি হাসি দেয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, বাড়িতে বাজার নেই, তোর কাজ করতে হবে না, তুই বাসায় গিয়ে তোর মায়ের কাছে থেকে টাকা নিয়ে বাজারে যা। বাবা, বাজার লাগতে তো এখনো অনেক দেরি, ততক্ষণ আমি কাজ করি। না, তোকে রোদে পুড়তে দেখে আমার ভালো লাগে না, বাসায় চলে যা, আমি একাই কাজ করছি। তারপর স্বাধীন তার বাবার সাথে আর কোনো কথা না বলে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, সে হঠাৎ করে একটা গাড়ি এসে স্বাধীনের পাশে থাকা জমানো পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তখনই স্বাধীনের গায়ে সে কাদা পানি লেগে যায়। তখনই স্বাধীন মাটিতে থাকা ইট তুলে গাড়ির গ্লাসে ঢিল মারে। এটা গিয়ে গাড়ির লুকিং গ্লাসে লেগে লুকিং গ্লাস ভেঙে যায়। তখন গাড়ি ব্রেক করে একটা মেয়ে বের হয়ে আসে। অমনি স্বাধীন সেখান থেকে দৌড়ে মেয়েটির কাছে গিয়ে স্বাধীনের গায়ে লাগা খাদাগুলো মেয়েটির গায়ে মাখিয়ে দেয়। আপনার গায়ে কাদা লাগাতে আপনার যেমন রাগ উঠছে, ঠিক তখন আমার ওই রকমই রাগ উঠেছিল, বুঝতে পেরেছেন? তাই বলে তুই আমার গায়ে কাদা লাগিয়ে দিবি, ফকিন্নির বাচ্চা? তখনই গাড়ি থেকে আরেকটি মেয়ে নেমে পপির কাছে এসে পপির হাতটা চেপে ধরে গাড়িতে ওঠায়। তারপর ওই মেয়েটা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, ভাইয়া, কিছু মনে করবেন না, ও এরকম একটু বদমেজাজি মেয়ে তো, তাই আপনার সাথে এমন ব্যবহার করে ফেলেছে। পপের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইতে হবে না। কথাটা বলে স্বাধীন পেছন ফিরে চলে আসতে যাবে। অমনি পিছন থেকে পপির বান্ধবী স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলেন, কি জিজ্ঞেস করবেন? ভাইয়া, আমরা শহর থেকে গ্রামটা দেখার জন্য এসেছি, ঠিক এইখানে তেমন কিছু চিনি না। আচ্ছা ভাইয়া, আশেপাশে কি কোনো থাকার জন্য ভালো হোটেল পাওয়া যাবে? মেয়েটির কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের এমন হাসার মানে মেয়েটি বুঝতে না পেরে বলতে লাগে, ভাইয়া, আপনি হাসছেন কেন আমার কথা শুনে? হাসবো না তো কি করব? আপনি অজপাড়া গায়ে এসে বলছেন থাকার জন্য ভালো হোটেল কোথায় পাওয়া যাবে। এই গ্রামে কেন, আশেপাশের কোনো গ্রামে হোটেল নাই থাকার জন্য। স্বাধীন এমন কথা শুনে পপির বান্ধবী ভেবাচেকা খেয়ে যায়। পরক্ষণ নিজেকে সামনে নিয়ে পপির বান্ধবী স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাহলে এখন ভাইয়া কি করব? আমরা তো সেই ঢাকা থেকে এসেছি গ্রামটা দেখার জন্য, এর আগে কখনোই আমরা গ্রামে আসিনি। সকলের কাছে শুনেছি যে শীতের সময় গ্রামটা অনেক মনোমুগ্ধকর লাগে, তাই দেখার জন্য এসেছি। তাহলে আপনার একটা কাজ করতে পারেন, সারাদিন গ্রামে খুললেন আর রাত্রিবেলা গঞ্জে গিয়ে থাকলেন। গঞ্জে হোটেল আছে। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে কিছুই বুঝতে পারে না পপির বান্ধবী। অন্যদিকে পপি গাড়িতে উঠে টিস্যু দিয়ে মুখে হাতে লেগে থাকা কাদাগুলো মুছে আর মনে মনে বলছে, ছেলেটার এত বড় সাহস আমার গায়ে কাদা লাগিয়ে দেয়, আবার আমার হাত ধরে। ওকে তো আমি ছাড়বো না। আর রিয়া এতক্ষণ ধরে ফাজিল ছেলেটার সঙ্গে কি কথা বলছে? তারপর পপি গাড়ি থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা ভাইয়া, কনসে কি? পপির বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন হাহা করে হাসতে লাগে। হাসি থামিয়ে দিয়ে পপির বান্ধবীকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আরে, আপনি দেখছি কিছুই চেনেন না। না চিনে না জেনে হুদাই একটা গ্রামে চলে আসলেন কিভাবে? গঞ্জ, যেটা হচ্ছে আমাদের জেলা, যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আপনি দিন ভোর এইখানে ঘোরাফেরা করলেন আর রাতে গিয়ে সেখানে থাকলেন। আমরা এসেছি গ্রামটা দেখার জন্য,
তাই আপনাকে বললাম আপনাদের গ্রামের আশেপাশে কি কোনো হোটেল আছে কিনা। বললামই তো, আশেপাশের কোনো গ্রামে আপনি হোটেল পাবেন। আচ্ছা ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দেন। আমি কি করে আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবো বলেন? আচ্ছা ভাইয়া, আমরা তো গাড়ির ভেতরে থাকতে পারি। পপির বান্ধবী লাগামহীন কথা শুনে স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। স্বাধীনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পপির বান্ধবী বলতে লাগে, ভাই এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনাদের সাহস তো কম না? 2টা মেয়ে হয়ে সাথে কোনো ছেলেও নেই। হ্যাঁ, গ্রামে এসেছেন ঘুরতে, গ্রাম সম্পর্কে কোনো ধারণা নেই আপনাদের। রাত্রিতে ভূত প্রেত ঘোরাফেরা করে। ভূত পেতনির কথা বাদ দিলাম, এখানেই ঘন ঘনই ডাকাত আসে। স্বাধীনের এমন কথা শুনে পপির বান্ধবী অনেকটাই ভীত হয়ে যায়। তারপর তাদেরকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, একটা কথা বলি, আপনারা ফিরে শহরে চলে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। আরে কোনো কথা না বলে স্বাধীন পিছন ফিরে যেতে লাগে বাড়ির উদ্দেশ্যে। তখনই পপির বান্ধবী কিছু একটা চিন্তা করে বলতে লাগে, ভাইয়া আরেকটি কথা শুনেন। স্বাধীন পিছন ফিরে আবার মেয়েটির কাছে এসে বলতে লাগে, হ্যাঁ বলেন, কি বলবেন? আমরা তো বেশি দিন গ্রামে থাকবো না, 2-3 দিন থেকেই আবার শহরে চলে যাব। তো আপনার বাসায় কি এই 2-3 দিন থাকা যাবে? এই জন্য আমরা আপনাদেরকে টাকা দিতেও রাজি আছি। আপনি যেহেতু এই গ্রামের ছেলে, আপনি নয় আমাদেরকে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবেন। কি? হ্যাঁ, আমি কিছু বলতে পারবো না। আপনি আমার পিছু পিছু আছেন, আমি বাড়িতে গিয়ে মাকে বলছি, দেখি মা কি বলে। তারপর পপির বান্ধবী আর পপি গাড়িতে উঠে স্বাধীনের পিছু পিছু যেতে লাগে। একটু পর স্বাধীন তার বাসার সামনে চলে আসে। তারপর গাড়ি থেকে নামার জন্য ইশারা দেয় পপি আর পপির বান্ধবীকে। অন্যদিকে পপি শুধু তার বান্ধবীর লাগামবিহীন কাজকর্ম দেখছি, কিছু বলছে না। তারপর তারা দুজন গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর স্বাধীন বাড়ির ভেতরে ঢুকে তার মাকে ডাকতে লাগে। কি হয়েছে বাবা, এমন ডাকাডাকি করছিস কেন? মা, তোমাকে একটা কথা বলতে চাই। তারপর স্বাধীন তার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তারপর স্বাধীনের মা বাসায় বাইরে এসে দেখে একটা গাড়ি আর সঙ্গে 2টা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তখন তাদের দুজনের দিকে এগিয়ে গিয়ে স্বাধীনের মা বলতে লাগে, তাহলে তোমরাই শহর থেকে এসেছো? পপির বান্ধবী মাথা দিয়ে হা বোঝাই। এসো এসো মা, বাড়ির ভিতরে এসো। পপির স্বাধীনের মায়ের এমন কথা কোনো কিছুই বুঝতে না পেরে তার বান্ধবীকে মাথা দিয়ে ইশারা দিতেই পপির বান্ধবী হাত দিয়ে ইশারা দিয়ে পপিকে চুপ থাকতে বলে। তারপর তারা দুজন বাড়ির ভিতরে ঢুকতে স্বাধীনের মার রুম থেকে চেয়ার নিয়ে এসে তাদেরকে বসতে দেয়। অন্যদিকে স্বাধীন তার রুম থেকে গামছা লুঙ্গি নিয়ে গোসল করতে পুকুরে চলে যায়। তখনই পপি তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না, আমাকে প্লিজ বুঝিয়ে বল। তারপর পপির বান্ধবী পপিকে সব কথা বুঝিয়ে বলে। পপি তার বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে অনেকটাই এগিয়ে যায়। কি তাই বলে 2-3 দিন এই বাড়িতে থাকতে হবে? কখনোই না, আমি এখনই ঢাকায় চলে যাব। তারপর পপির বান্ধবীকে পপিকে আরো ভালোভাবে বোঝাতে পপিও থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর স্বাধীন গোসল করে বাসায় এসে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়। সঙ্গে পপি আর তার বান্ধবীও যেতে চায়, কিন্তু তাদের দুজনকে নিয়ে যায় না, কারণ বাজারে ছেলে মানুষ থাকে। মেয়ে মানুষ গেলে বাজারের লোকেরা তাদের দুজনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে। অন্যদিকে স্বাধীনের মা পপি আর পপির বান্ধবী আড্ডা দিতে লাগে। আড্ডাদের এক পর্যায়ে স্বাধীনের বাবা বাড়ির ভিতরে প্রবেশ করতে পপি আর পপির বান্ধবীকে দেখে স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই মেয়েগুলো কারা? এদেরকে তো এর আগে কখনোই দেখিনি। তখনই স্বাধীনের মা বসা থেকে উঠে স্বাধীনের বাবার কাছে এসে স্বাধীনের বাবাকে সব কথা বলে। স্বাধীনের মায়ের এমন কথা শুনে স্বাধীনের বাবা অনেকটা খুশি হয়, কারণ গ্রামের মানুষ আত্মীয়দের অনেক পছন্দ করে। এবার আসে আপনাদেরকে আমাদের গল্পের নায়ককে পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন। মাস্টার্স পাশ করে গ্রামের বাবার সঙ্গে কৃষিকাজ করে। তার বাবার ইচ্ছে তার বন্ধুদের মতো সেও গিয়ে ঢাকায় বড় একটা কোম্পানিতে চাকরি করবে, কিন্তু না, সে তার বাবা মাকে সে কোথাও যাবে না। আর বাকি পরিচয়টা না হয় গল্পের সাথেই থাকলেই বুঝতে পারবে। এদিকে সাথে বাজার থেকে এসে বাজারগুলো তার মায়ের হাতে দিতেই তার মা রান্না করা শুরু করে দেয়। স্বাধীনের রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে পপি আর পপির বান্ধবীকে নিয়ে বের হয় পুরো গ্রামটা ঘুরে দেখার জন্য। তাই 3 জনে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে লাগে।
অন্যদিকে পপি বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকাচ্ছে। স্বাধীনের চোখ অনেকবার ধরা পড়লেও স্বাধীন কিছু বলছে না। তারা তিনজনে হাঁটার মাঝে হঠাৎ করে স্বাধীনের বন্ধু সৌরভের সঙ্গে দেখা হয় স্বাধীনের। কিরে সৌরভ, কই যাচ্ছিস তুই? আমি তোদের বাসাতে যাচ্ছিলাম, পাশের গ্রামের সঙ্গে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে, তাই তোকে ডাকার জন্য আমাকে পাঠিয়েছে, জলদি চল। তখনই সৌরভের নজর যায় স্বাধীনের পাশে থেকে দুইটা মেয়ের দিকে। তা মামা, এই দুটা মেয়েগুলোকে এর আগে তো কখনো দেখিনি। তোর রিলেটিভদেরকে তো সবাইকে আমি চিনি। জানতে পারবি, সবই জানতে পারবি। চল খেলতে যাই আগে। তখনই পিছন ফিরে স্বাধীন পপি আর পপির বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনারাও কি যাবেন খেলা দেখতে, নাকি বাসায় চলে যাবেন? চলো, বাসায় গিয়ে বোরিং হব, এর থেকে চলো তোমাদের ক্রিকেট খেলা দেখতে যাই। তারপর তারা দুজনে মিলে রওনা হয়। তারপর তারা মাঠে গিয়ে পৌঁছেছে। খেলা শুরু হয়। খেলা শুরু হতে স্বাধীনরা বোলিং, তাদের প্রতিপক্ষরা তাদেরকে 122 রান টার্গেট দেয়। স্বাধীন বল হাতে নিয়ে দুইটা উইকেট নেয়। পরবর্তীতে ব্যাটিং আসলেও স্বাধীন গড়। এতে পপি আর পপির বান্ধবীরা অনেক উৎসাহিত হয়ে চিল্লানি দিয়ে ওঠে। কাজ শেষ হলে স্বাধীন আর পপিরা যখন বাসায় ফিরতে যাবে তখন একটা ছেলে বলে ওঠে, দুইটা মাল ডানা কাটা পড়ি। ছেলেটার এমন কথা শুনে স্বাধীনের রাগ মাথায় উঠে যায়। নিজেকে আর সামলাতে না পেরে স্বাধীন ছেলেগুলোকে ব্যাট দিয়ে পিটাতে লাগে। অন্যদিকে সৌরভ আর তার বন্ধুরা স্বাধীনকে অনেকভাবে বোঝালে স্বাধীন তাদের কথায় কোনো কর্ণপাত না দিয়ে ছেলেগুলোকে বাঁধতে লাগে। এক পর্যায়ে পপি আর পপির বান্ধবীকে স্বাধীনকে মানা করতে স্বাধীন ছেলেগুলোকে না মেরে চলে যেতে বলে। তারপরে তারা চারজনে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পথে সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা মামা, সত্যি করে বলবি তুই কি এদের দুজনের মধ্যে কাউকে পছন্দ করিস নাকি? ছেলেটার এমন কথা শুনে পপি আর তার বান্ধবীরা ভেবাচেকে খেয়ে যায়। স্বাধীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে পপি আর পপির বান্ধবী। তখনই স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, এরা আমার কেউ হয় না, বাট এরা এখন আমার আত্মীয়। যতদিন আমাদের বাড়িতে থাকবে এদের দেখাশোনার দায়িত্ব আমাদের। তাই এদেরকে কেউ বললে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। সৌরভ একটু মুচকে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বুঝতে পারছি আমি। এভাবে তারা চারজনে কথা বলতে বলতে এক পর্যায়ে স্বাধীনের বাসার সামনেই আসতেই স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো, রাত একটু গভীর হলে 10টা-11টা বাজলে তুই বাস থেকে বের হোস। মেয়েগুলো রাতের গ্রামটা দেখবে বলেছে, তাই আমি একা তোকে সঙ্গে নিয়ে গেলে একটু ভালো হয়। আচ্ছা, আমি আসবো না, এসে ফোন করলে তুই মেয়েগুলোকে নিয়ে বাসার বাইরে বের হোস। ওকে। তারপর স্বাধীন বাসায় চলে যায় আর অন্যদিকে সৌরভ তার বাসায় চলে আসে। স্বাধীন বাসায় গিয়ে দেখে তার মা আগে থেকে রান্না বান্না করে রেখেছে। তারপর স্বাধীন, পপি আর পপির বান্ধবী তিনজনে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে যায়। সবার খাওয়া দাওয়া হলে স্বাধীন পপি আর পপির বান্ধবীকে গিয়ে একটা রুম দেখিয়ে দেয়। তারপর স্বাধীন পপি আর পপির বান্ধবী দুজনের উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা একটু রেস্ট নাও, রাত্রি যখন গভীর হবে তখন আমরা বের হব। তারপর পপি আর পপির বান্ধবী বসে থেকে মোবাইলে ফেসবুক চালাতে লাগে। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে শুয়ে থেকে আনমনে চিন্তা করতে লাগে, আর কত দিন এভাবে চলবে? আমাকে তো কোনো না কোনো একটা চাকরি করতেই হবে। শহরে না যাই, গ্রামের তো একটা চাকরি দেখতে হবে, না হইলে বাবার উপর বসে থেকে আর কতদিন খাবো? তার সঙ্গে ধান খেতেও কাজ করতে দেয় না। স্বাধীন আনমনের কথাগুলো ভাবছিল, তখন এক পর্যায়ে স্বাধীনের দরজায় কে যেন এসে নক দেয়। স্বাধীন শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। তারপর দেখে তার মা। তারপর স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, হঠাৎ তুমি আমার কাছে এলে যে, কোনো কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি। তোর বড় মামা ফোন করেছিল, তোর ওইখানে কোনো জানে একটা কোম্পানিতে লোক নেবে, তাই বললো যে তোর কথা। তুই কি যাবি তোর বড় মামার কাছে কাজ করবি? মা, বড় মামার কাছে আমি যেতে পারবো না, কারণ ওনার মেয়েটা আমার সঙ্গে কেমন যেন করে। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের মা একটু মুচকে এসে ওঠে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে তোর সঙ্গে কেমন করে না, তোকে ওর অনেক পছন্দ। একদিন আমাদের বাসায় এসেছিল, আমি তখন বলেছিলাম তোকে আমার ছেলের বউ করুন, সেই থেকে তোর সঙ্গে এমন ব্যবহার করে, তাই না বাবা? কি? তুমি এই কথা বলেছো ওকে? তাই তো বলি, কখনো আমার সাথে এমন ব্যবহার
করেনি, হঠাৎ করে এমন ব্যবহার শুরু করলো কেন? আচ্ছা বাদ দাও সেসব কথা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন হলে বাবার সঙ্গে ধান খেতে গিয়ে কাজ করব, তাও তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আরে বোকা ছেলে, তুই এভাবে আর কতদিন চলবে? তুই মাস্টার শেষ করা একটা ছেলে, আর তুই কিনা গ্রামে ক্ষেত কাজ করবি? কেমন দেখায় না বাবা। তাই বলছি কি, ঢাকায় গিয়ে একটা ভালো কোম্পানিতে কাজ কর। চাকরি যখন করবি না, তাহলে থাক, আমিও আর তোকে বলবো না, আর তোর বাবাকেও বলতে নিষেধ করে দেব। তারপর স্বাধীন আর স্বাধীনের মা আরো কিছু টুকিটাকি কি কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, মেয়েগুলো বায়না ধরেছে যে রাতে তারা গ্রাম দেখবে। রাতের গ্রাম নাকি অনেক সুন্দর হয়, তাই বায়না করেছে তারা। যাবি ভালো কথা, বেশি রাত পর্যন্ত থাকবে না। আর মেয়েগুলো ঢাকায় কোথায় থেকে? দেখে তো মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওরা কিছু জিজ্ঞেস করেছে তোদের? না, তেমন কোনো কিছু জিজ্ঞেস করিনি, শুধু ঢাকা থেকে এসেছে এইটুকু জানি। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলে। তারপর স্বাধীনের মা স্বাধীনের রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে যায়। স্বাধীন আরো কিছুক্ষণ শুয়ে থাকে। তার বাটন ফোনে স্ক্রিনে দেখে রাত্রি 10টা বেজে গেছে। তখন তার বন্ধু সৌরভকে ফোন করে আসতে বলে তার বাড়ির সামনে। তারপর স্বাধীন আরো কিছুক্ষণ সেভাবেই শুয়ে থাকে। পপের বাপের বান্ধবীদের রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়াতে মেয়েগুলো বের হয়। তারপর স্বাধীন মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাদের সঙ্গে কি মোটা কাপড় নিয়ে এসেছো? বাহিরে যে শীত, তাতে তোমরা এই পোশাক পরে বাহিরে থাকতে পারবে না। স্বাধীনের এমন কথা শুনে পপে আর তার বান্ধবী ভেবাচাকা খেয়ে যায়। তারপর গোমরা মুখ করে স্বাধীনের দিকে তাকিয়ে পপে আর বাপের বান্ধবী বলতে লাগে, না তো ভাইয়া, আমাদের সঙ্গে তেমন কোনো মোটা কাপড় আনিনি, শুধু আমাদের গায়ের পোশাক পরাই এগুলোই পরে এসেছি। স্বাধীন মেয়েগুলো কেমন কথা শুনে ভরকে ওঠে। পরকশ নিজেকে সামলে নিয়ে স্বাধীন মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, আপনারা কে একটু বলবেন আমাকে? আমি পপি, আর এটা হচ্ছে আমার বান্ধবী রিয়া। হায় আল্লাহ, কি পাগলের পাল্লায় পড়লাম আমি। আমি এইটা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞেস করছি আপনারা কে? শহর থেকে গ্রামে চলে এসেছেন, ঠিকঠাক করে জায়গাও চিনেন না, কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন কিছুই জানেন না। এইখানে যদি আমি না হয়ে অন্য কোনো খারাপ মানুষের হাতে পড়তেন, তাহলে আপনাদের দুজনের অবস্থা কি হতো একবার বুঝতে পেরেছেন? স্বাধীন বিরক্তি হয়ে জোর গলায় পপে আর পাপের বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা দুজন আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? দেখে তো মনে হচ্ছে তোমরা দুজন আমার কথা ঠিকই বুঝতে পারছো, তারপরও না বোঝার ভান করছো কেন? কই আমরা না বোঝার ভান করছি? আসলে গ্রাম সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। একটা সমস্যায় পড়ে আমরা গ্রামে আসতে বাধ্য হয়েছি। শোনো, তোমরা দুজন যদি আমার সঙ্গে দেখা না হয়ে অন্য কোনো খারাপ মানুষের সঙ্গে দেখা হতো, তাহলে তোমাদের দুজনকে নিয়ে গিয়ে কিডন্যাপ করে তোমাদের বাবা মার কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইতো, না হলে তোমাদের দুইজনকে বিদেশে পাচার করে দিত। তোমাদের দুজনের মাথায় কখনোই কি এইগুলো চিন্তা আসেনি? তারপর পপি আর তার বান্ধবী দুজনের চোখে চোখ রেখে কেমন যেন ভীত দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তোমরা দুজন ভয় পেও না, আমরা তেমন কোনো লোক না। আর তোমাদের সঙ্গে যেহেতু শীতের কোনো পোশাক আরও নেই, তাহলে আমি একটা ব্যবস্থা করছি। তারপর স্বাধীন সেখান থেকে তার মাকে ডাক দেয়। তার মায়ের চাদর আর তার চাদর নিয়ে পপি আর পপের বান্ধবীদেরকে এগিয়ে দিতে তারা গায়ের সঙ্গে জড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়। বাসায় গেট দিয়ে বের হয়ে সামনের দিকে তাকাতেই দেখে সৌরভ দাঁড়িয়ে আছে। তারপর চারজনে মিলে হাঁটতে লাগে গ্রামের মেঠো পথ দিয়ে। হাঁটতে হাঁটতে স্বাধীনের বাড়ি থেকে অনেকটা দূরে যেয়ে স্বাধীন পপি আর পপের বান্ধবী দুজনের উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, এখন বলেন আপনাদের কি ঝামেলা, আর এখানেই বা এসেছেন কেন? আদেও কি গ্রাম দেখার জন্য, নাকি আরো অন্য কোনো মতলব আছে? স্বাধীন এমন প্রশ্ন কি করবে, আর পপের বান্ধবী দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরব থেকে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে আমরা দুজন শহর থেকে পালিয়ে এখানে এসেছি। পপির এমন কথা শুনে স্বাধীন আর সৌরভ চমকে ওঠে। তারপর হাঁটা থামিয়ে দিয়ে স্বাধীন পপি আর তার বান্ধবীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে। তখনই পপি আর রিয়া স্বাধীন সৌরভকে এভাবে তাকিয়ে থাকতে দেখে
রিয়া বলতে লাগে। তাহলে শুনেন ভাইয়া, আমি আর পপি ছোটবেলা থেকেই বন্ধুত্ব। আমার বাবা আর পপির বাবা দুজনে মিলে আমাদেরকে শহরে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আমরা অনেকবার নিষেধ করেছি আমরা বিয়ে করতে পারবো না, কিন্তু আমাদের বাবারা কথা কোনো মূল্যই দেয় না, জোর করে আমাদেরকে বিয়ে দিতে চায়। তখন আমরা দুজনে বুদ্ধি করে রাত্রিতে গাড়ি নিয়ে বের হয়ে কোথায় যাব কি করব বুঝতে না পেরে এই গ্রামটাতে চলে আসি। আর আমার নাম তো জানিনি, আমার নাম রিয়া। আমাদের বাংলাদেশ টপ 10 কোম্পানির ভেতরে আমাদের একটা কোম্পানি আছে। আর পপির বাবার বাংলাদেশে সারা বিশ্বের নানান দেশে ওদের কোম্পানি আছে। আর ওর বাবা কোম্পানি বাংলাদেশের টপ 3 আছে। রিয়ার মুখ দেখে এমন কথা শুনে স্বাধীনের সরে ভেবাচাকা খেয়ে যায়। রিয়ার কথা বলার মাঝেই পাশের জঙ্গল থেকে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ শিয়ালের শব্দ শুনে স্বাধীনের কাছে পপি দাঁড়িয়েছিল। পপি গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে, আর সৌরভের পাশে রিয়া দাঁড়িয়েছিল। রিয়া গিয়ে সৌরভকে জড়িয়ে ধরে। শিয়ালটাকে থেমে গেলে সবাই ভেবাচাকা খেয়ে যায়। তারপর চারজনে আর কোনো কথা না বলে রাস্তা ধরে হাঁটতে লাগে। গ্রামের এক মনোমুগ্ধকর পরিবেশ, চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। সবুজ মাটির মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে, আর রাস্তার পাশে আর খেজুর গাছে হাড়ি লাগানো আছে। হাঁটে দিয়ে এক পর্যায়ে পপি স্বাধীনকে ডেকে বলে ওঠে, আচ্ছা, এই গাছগুলোই তো খেজুরের গাছ। স্বাধীন মাথাতে হাবদক বুঝায়। রস অনেক মিষ্টি হয়, আমরা খেজুরের রস খাবো, প্লিজ পেরে দাও। পপির এমন কথা শুনে স্বাধীন চমকে ওঠে। এত রাত করে গাছ উঠবে, তা আবার চুরি করে খেজুর রস খাবে? তখন স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, না, এখন রস খাওয়া যাবে না। সকাল হলে যখন রসওয়ালারা এসে রস পারে, তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে এসে রস খেয়ে নিয়ে যাব। না না, এখন খাবো মানে এখনই খাবো। আরে যেহেতু বলছে তখন গাছে উঠে পেরে দে, এমন করছিস কেন? ঠিক আছে, ওঠো গিয়ে খেজুর রস পেরে আন। স্বাধীনের কথা বলা অনুযায়ী সৌরভকে খেজুর গাছে উঠে খেজুরের রস পেরে নিয়ে আসছে। তারপর এক এক করে সবাইকে পুনরায় সৌরভ গাছ উঠে খেজুরের রস ঠোঙায় খেজুর গাছের সঙ্গে লাগিয়ে চলে আসে। তারপর পুনরায় আবারও হাঁটতে লাগে গ্রামের মেঠো পথ ধরে। হাটের এক পর্যায়ে পপি স্বাধীনের দিকে তাকিয়ে দেখে শীতে গুটিসুটি মেরে তাদের সঙ্গেই হাঁটছে। তারপরে স্বাধীন এই উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার অনেক শীত লেগেছে তাই না? স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। স্বাধীন শীত লাগবে কারণ স্বাধীনের গায়ে কোনো মোটা পোশাক নেই। একটা চাদর ছিল, তা পপিকে দিয়ে দিয়েছে, তাই তার অনেক শীত লাগছে, কিন্তু কাকে বুঝতে দিচ্ছে না। এভাবে পুরো গ্রামটা ঘুরে দেখতে ঘুরতে এক পর্যায়ে নদীর সামনে চলে আসে। নদীর পাশে রাখা একটা নৌকাতে এক এক করে সবাই ওঠে, চালাতে লাগে। তারপর রিয়া ফোন বের করে ছবি তুলতে লাগে। স্বাধীন বৈঠা নিয়ে নৌকা চালাতে লাগে। রিয়া গিয়ে সৌরভের কাছে গিয়ে বসতেই স্বাধীন অবাক হয়ে যায়। তারপর সৌরভ আর তার ছবি তুলতে লাগে। অন্যদিকে পপি রিয়ার এমন রূপ দেখে অবাক হয়ে যায়। তারপর রিয়াকে ডাকতেই এসে পপি পাশে বসে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে লাগে। এভাবে ঘুরতে ঘুরতে রাত্রি যখন 12টা বাজে যায়, তারপর নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। রাস্তা দিয়ে হাঁটার সময় এক পর্যায়ে তারা পাশে থেকে কারো যেন তাদের চারজনে ঘিরে ফেলে। তারপর সেখানে থাকা একটা লোক সকল লোকদের উদ্দেশ্য করে বলে ওঠে, ভাই আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো, একসঙ্গে 4 জনকে পেয়ে গেলাম। আর মেয়েগুলো তো দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। এদেরকে ধরে নিয়ে গেলে ভালো টাকা মুক্তিপণ চাইবো এদের মা বাবার কাছ থেকে। তাদের সবার বোঝার বাকি রইল না যে লোকগুলো ডাকাত। তারপর স্বাধীন লোকগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনারা কে আর এইভাবে আমাদেরকে লিখে রেখেছেন কেন? আমাদেরকে যেতে দিন, আমরা এই গ্রামের ছেলে, প্লিজ আমাদের সঙ্গে খারাপ কিছু কইরেন না। আমাদের কথা শুনে কি তুই বুঝতে পারিস নি আমরা কারা? আমরা হচ্ছে ডাকাত, আর ডাকাতের হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ না। তোদের সঙ্গে খারাপ কিছু করব না, আমরা জাস্ট তোদের মা বাবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে তোদেরকে ছেড়ে দেবো। আমাদের কথা অনুযায়ী তোরা চল, তাহলে তোদের গায়ে একটু ফুলের টাকা দেবো না। আর যদি না শুনিস তাহলে তোদের কি হাল করবো তোরা নিজেও জানিস না। এখন আর কোনো কথা না বলে আমাদের পিছে পিছে আয়। তারপর চারজনের চোখে কালো কাপড় বেঁধে চারজনের ধরে কোথায় যেন নিয়ে যায় ডাকাতরা। চোখ থেকে কালো কাপড় সরাতেই দেখে একটা পরিত্যক্ত বাড়ি। লোকগুলোকে ঠিক মতো চেনা যাচ্ছে না, তাই তাদের মুখও কালো কাপড় লাগানো। মিঠে মিঠে একটা হারিকেন জ্বলছে। এভাবে তারা চারজনে মাটিতে বসে থাকেন। তারপর ডাকাতের সর্দার ডাকাতগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, ওদের হাতের বাঁধন খুলে দে। তারপর আরো একটা ডাকাত এসে তাদের হাতে বাঁধন খুলে দেয়। একটু পর বাড়ির বাইরে থেকে চেঁচামেচি শব্দ শুনে ডাকাতের রোগগুলো পরে ডাকাত বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়।
ডাকাতের লোকগুলো দেখে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর সেই পুরাতন বাড়িতে গিয়ে কিছু লোক প্রবেশ করে। তাদের চারজনকে অবস্থা দেখতে পেয়ে লোকগুলো অবাক হয়ে যায়। তখনই তাদের মধ্যে থাকা একটি লোক বলে ওঠে, ভাই বলেছিলাম না আমি কেমন শব্দ শুনতে পাইছি এই বাড়ি থেকে। দেখছেন তাহলে এখানে রাতের আধারে কি হয়? লোকগুলোর এমন কথা শুনে আসমান থেকে পড়ে যায় তারা। তারপর সেদিন লোকগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, এইটা কোন গ্রাম আর আমাদেরকে ডাকাত দলে এখানে নিয়ে এসেছে? এটা ঝড়ঝুরি গ্রাম, আর এখন শুধু সাজা হচ্ছে। তোমাদের সময় আমরা পার হয়ে এসেছি, তাই বুঝতে পারি তোমরা কেন এখানে এসেছো। তখনই তাদের মাঝে থাকা চেয়ারম্যান সাহেব ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখে তো তোমাদেরকে ভদ্র ঘরের ছেলে মেয়ে মনে হচ্ছে, তাই এমন কাজ করতে এখানে আসলে কেন? তখন চেয়ারম্যান গ্রামের মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন এদের কি করব? আপনাদের কি মত? এদের কি বিয়ে দিয়ে দেব, নাকি ছেড়ে দেব, নাকি জেলে দিয়ে দেব? তখন গ্রামের মানুষ নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগে। এক পর্যায়ে গ্রামবাসী থেকে একটা লোক উঠে বলতে লাগে, এদেরকে কাজ দেখে বিয়ে দিয়ে দেওয়া হোক। শুনতে তো পারলে কি বললো, চলো আমাদের সঙ্গে। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করেন। আপনারা যা ভাবছেন কিছুই এখানে হয়নি। আমাদেরকে ডাকাত দল এখানে ধরে নিয়ে এসেছিল, আর আপনাদের আসার শব্দ পেয়ে ওরা এখান থেকে পালিয়ে গেছে। মা, তোমাদেরকে দেখে অনেক প্রভাবশালী ঘরের মেয়ে মনে হচ্ছে, অত কথা না বলে আমাদের সঙ্গে আসো। তারপর গ্রামবাসীদের সঙ্গে তারা যেতে লাগে। এক পর্যায়ে একটা বাড়িতে এসে তাদের চারজনকে রাখা হয়। তারপর কাজী ডেকে নিয়ে এসে তাদের চারজনে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। গ্রামবাসী জোরাজুরিতে কেউ আর মানা করেন না। বিয়ের কাজ সম্পূর্ণ হলে গ্রামবাসী তাদেরকে গ্রামেই থাকতে বলে, কিন্তু তারা না থেকে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে স্বাধীন। না, আমরা যেতে পারবো একাই, আপনাদের কেউ আসতে হবে না। তারপর তারা এই বাড়ি থেকে বের হয়ে হেঁটে হেঁটে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। নিশ্চুপে চারজনের রাস্তা দিয়ে হাঁটছে, কারোর মুখে কোনো কথা নেই। এক পর্যায়ে সৌরভ বলে ওঠে, তুই যে গ্রামবাসীদেরকে বললি একা যেতে পারবি, এখন যদি আবার তখনকার মতো আমাদের সামনে ডাকাত আসে তখন? না, এখন কোনো সমস্যা হবে না, কারণ ডাকাতগুলো অনেক ভয় পেয়েছে আর সেখান থেকে চলে গেছে। পপি, রিয়া, স্বাধীন সৌরভের কথাগুলো চুপচাপ শুনছে। তাদের মুখ থেকে কোনো কথা ফুটছে না। কিছুদিন যাওয়ার পর রিয়া বলে ওঠে, হায় রে কপাল, বিয়ে করবো না বলে পালিয়ে আসলাম গ্রামে, আর গ্রামে এসে বিয়েই হয়ে গেল। এমন কথা শুনে কঠোর গলায় বলে ওঠে পপি, এই বিয়ে আমি মানি না। আমি কখনোই গ্রামের ছেলেকে নিজের বর হিসেবে পরিচয় দিতে পারবো না। পপির মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন সৌরভ পিছনের দিকে তাকিয়ে রাগের দৃষ্টিতে পপির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হাঁটতে লাগে বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ফজর আজান দিয়ে দেয়। চারিদিক থেকে আলো ফুটতে লাগে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে চলে আসে তারা। তারপর সৌরভ তার বাসার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে স্বাধীন, পপি, রিয়া বাসায় প্রবেশ করতে দেখতে পায় স্বাধীনের মা ওখানে দাঁড়িয়ে আছে। স্বাধীনের মেয়েগুলোকে আসতে দেখে স্বাধীনের মা স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, তোরা ঠিক আছিস বাবা? সেই রাতে বের হয়েছিস আর আসলেই মাত্র, এতক্ষণ তোরা কোথায় ছিলি? স্বাধীনের মায়ের এমন প্রশ্নে কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না সে। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, ঘুরতে ঘুরতে কথা দিয়ে সময় পার হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তাই বলে পুরো একটা রাত তোরা বাইরে থাকবে? গ্রামের মানুষ দেখলে তোদের নানান ধরনের কথা বলতো। মেয়েগুলো হয়তো জানে না, কিন্তু তুই তো ভালো করেই জানিস। মা, শুধু আমি জানি আমার সঙ্গে সৌরভকেও নিয়ে গিয়েছিলাম। ভালো করেছিস। যা, যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নে। তোদের দেখে তো মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে আছিস তোরা। তারপর যে যার রুমে চলে যায়। ওদিকে স্বাধীন সোজা তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে পপি রুমে গিয়ে তার ব্যাগ থেকে সিম কার্ডটি বের করে তার ফোনে লাগায়। সিম কার্ডটি ফোন লাগাতে দেখতে পায় তার বাবা অনগরি মেসেজ করে আর ফোন। একটু পর আবার পপির ফোনে একটা ফোন আসে। তখন পপি ফোন রিসিভ করতে ওপাশ থেকে পপির বাবা বলতে লাগে, মা, তুই কোথায় আছিস? জলদি বাসা ফিরে আয়। তোকে আর বিয়ের কথা আমি কখনই বলবো না। তোর মন ইচ্ছা মতো তুই বিয়ে করিস। পপির বাবা কান্না মিশ্রিত কণ্ঠে বলা কথাগুলো শুনছে পপি, কোনো কথা বলছে না। তখনই পপির বাবার হাত থেকে অথবা পপির মার ফোনটা নিয়ে পপির মাকে বলতে লাগে, তুই কোথায় আছিস মা? জানতে চাইবো না? জলদি বাসায় ফিরে আয়। তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে, আর আমরা কখনোই তোকে বিয়ে দিতে উঠে পড়ে লাগবো না। তোর মন ইচ্ছে মতোই চলিস। পপি তার মায়ের কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে পপি বলতে লাগে, বাবা, মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি ভালো আছি, আর আমি বাসায় ফিরে আসছি।
মা, তোর সঙ্গে কি রিয়াও আছে? হ্যাঁ আছে, কেন বলো তো? না মানে রিয়ার মা রিয়ার জন্য চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে পড়ে রিয়ার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তোরা যেখানে আছিস জলদি চলে আয়। আমরা যার ভয়ে ছিলাম তা তো হয়েই গেল। পপি রেগে গিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমরা যে বিয়ে করেছি এর কোনো প্রমাণ আছে? আমরা এখান থেকে চলে গেলে ছেলেগুলো আমাদেরকে কখনোই খুঁজে পাবে না। রিয়া মাথা দিয়ে না বুঝায়। তাহলে ভাব যে একটা অতীত পার করে এসেছিস, কালো রাত্রে কথা, আর কখনোই সেই রাত্রের কথা মনের ভুলেও কারো কাছে বলবি না, আর স্মৃতি থেকে মুছে ফেল। এতে আমাদের জন্যই ভালো হবে। শোন, তুই যা বলতে চাচ্ছিস তা বুঝতে পেরেছি আমি, কিন্তু মানুষের বিয়ে একবারই হয়, দুইবার হয় না। হঠাৎ করে হোক আর জবরদস্তি ভাবেই হোক, আমাদের বিয়ে হয়ে গেছে ওই ছেলেগুলোর সঙ্গে। আমাদেরকে এখন মানাইতেই হবে। দাও তো, বিয়ে হয়ে গেছে, তখন ডিভোর্স দেওয়া যাবে। ঢাকায় গিয়ে পরিবেশটা ঠান্ডা হলে ডিভোর্স পাঠিয়ে দিব। তাদের দুজনে কথা বলার মাঝে স্বাধীনের মা রুমে এসে মেয়েগুলো উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো মা, তোমরা ঘুমিয়ে নাও। এখন না ঘুমালে তোমাদের অনেক খারাপ লাগবে, আর ঘুমিয়ে নিলে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হবে। স্বাধীনের মায়ের মুখ থেকে ইংরেজি শব্দ শুনতে পেয়ে পপি আর রিয়া অবাক হয়ে স্বাধীনের মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তখন রিয়া স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলতাম আপনাকে। আমাকে জিজ্ঞেস করো, সমস্যা নেই। আচ্ছা আন্টি, আপনি গ্রামের একটা সামান্য কৃষকের স্ত্রী হয়ে ইংরেজি বলতে পারেন কিভাবে? রিয়ার কথা শেষ হতেই স্বাধীনের মায়ের মুখে একটা মুচকি হাসি রেখা ফুটে ওঠে। স্বাধীনের মায়ের মুচকি হাসি বোঝার ক্ষমতা রিয়া আর পপের হলো না। তখন রিয়া স্বাধীনের মাকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, আন্টি আপনি হাসছেন কেন? শোনো মা, তোমাদের একটা সত্য কথা বলি, শুনলে তো তোমরা হয়তো অবাক হবে। আমিও তোমাদের মতন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। স্বাধীনের বাবার সঙ্গে আমার পরিচয় হয় আমার নানা বাড়ি এসে। তারপর থেকে স্বাধীনের বাবার সঙ্গে আমার সম্পর্ক হয়। তারপর আমরা দুইজন প্রেম করি কিছুদিন। কিছুতেই স্বাধীনের নানা নানি স্বাধীনের বাবার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল না। পরে জোর করে অন্য একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে, আর আমি বিয়ের দিন আমাদের বাড়ি থেকে পালিয়ে স্বাধীনের বাবার সঙ্গে কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তখনই আমার বাবা আমাকে ত্যায্যপুত্রী করে দেয়। তারপর থেকে আমার বাবা মায়ের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। শুধু আমার ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হয়, আর মাঝে মধ্যে এখানে আসে। স্বাধীনের মায়ের কথাগুলো শুনে পপি আর রিয়া থ মেরে যায়। আচ্ছা মা, বেশি কথা না বলি, তোমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে নিশ্চয়ই, ঘুমিয়ে পড়ো, আর আমি রান্না করে তোমাদের ডেকে তুলবো। কথাটি বলে স্বাধীনের মা রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীনের মা রুম থেকে চলে যেতে রিয়া পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখছিস ভালোবাসার কি? বাবা মার মায়ায় ত্যাগ করতে পারছে, কিন্তু ভালোবাসার মায়া ত্যাগ করতে পারে নাই। সামান্য একটা ছেলের সঙ্গে এসে সুখে সংসার করছে। তারপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের মা কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রান্না শেষ হতে স্বাধীনের মা খাবারগুলো গুছিয়ে স্বাধীনকে ডাক দেয়। স্বাধীন শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে মেসেঞ্জারে টুংটাং শব্দে রিয়ার ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সৌরভ অনেকগুলো SMS করেছে তাকে। তারপর এক এক করে সৌরভের প্রত্যেকটা SMS এর অ্যান্সার দিতে থাকে সে। হঠাৎ ঘুম ভেঙে যায় পপির। রিয়ার দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখে পিছন থেকে রিয়াকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, কিরে রিয়া, তুই কার সঙ্গে কথা বলছিস? রিয়া পপির কথা শুনে ভেবাচাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে পপিকে উদ্দেশ্য করে রিয়া বলে, আরে কেউ না, এমনিতে বড় ভাইয়ের কাছে ফোন করেছিলাম, মার কেমন অবস্থা এখন তাই জিজ্ঞেস করছিলাম। কই, তুই তো তোর সিম মোবাইল তুলিসনি, তাহলে কিভাবে তোর ভাইয়ের সঙ্গে কথা বলছিস? ইয়াল্লা রে, কি বলতে কি বলে ফেললাম। এখন তো এই পাগলি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে যদি বুঝতে পারে সৌরভের সঙ্গে আমি কথা বলছি। আরে ভাইয়ার নাম্বার আমার ফোনে সেভ করা ছিল, আর নতুন সিম থেকে ভাইয়াকে ফোন করেছিলাম। ও তাই বল। রুম থেকে স্বাধীন ফ্রেশ হয়ে তার মায়ের কাছে আসতে স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের মা বলতে লাগে, বাবা যা তো মেয়েগুলোকে ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীনের মায়ের কাছে থেকে উঠে এসে মেয়েগুলোকে দরজা গিয়ে কর্নারতে লাগে। অন্যদিকে পপি আর রিয়া বসে থেকে দুজনে কথা বলছিল। হঠাৎ দরজার কর্নার থেকে দরজা দিয়ে খুলে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। পপিকে কিছু বলতে না দিয়ে স্বাধীন বলে ওঠে,
মা, আপনাদের দুজনকে ডাকছে খাবার খাওয়ার জন্য, জলদি আসেন। তারপরে পপি আর রিয়া বসে থেকে উঠে কলের পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ে। খাবার খাওয়া এক পর্যায়ে স্বাধীনের মা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না তোমরা কি খাও, কিন্তু আমাদের যা যতটুকু সামর্থ্য আছে আমরা তোমাদের ততটুকু সামর্থ্য অনুযায়ী খাওয়াচ্ছি। আন্টির সমস্যা নেই, আমরা আপনার হাতের রান্নার কথা কখনোই ভুলতে পারবো না। নামি দামি রেস্টুরেন্টও হয়তো ভালো স্বাদের খাবার পাওয়া যায় না, আপনার হাতের খাবারগুলো যত স্বাদ। তারপর পপি আর রিয়া খাওয়া দাওয়া শেষ করে তাদের রুমে চলে যায়। রুমে এসে পপি রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কালকে রাতে অনেক ঘুরোঘুরি করা হয়েছে, আর ঘুরতে চাই না। এর থেকে চল বাসায় চলে যাই, মা বাবা অনেক চিন্তা করছে। হ্যাঁ তাই কর, চল বাসায় চলে যাই। তারপরে তারা দুজন দুই রুম থেকে বের হয়ে দেখে স্বাধীনের মা বারান্দার ঘরে বসে কি যেন করছে। পপি আইডিয়া স্বাধীনের মার কাছে গিয়ে এগিয়ে বলতে লাগলো, আন্টি কি করছেন এগুলো আপনি? তোমাদের জন্য রান্না করছি, এটা হচ্ছে হাঁস। আমাদের হাঁস ছিল, তোমাদের জন্য এটা রান্না করব এখন। আন্টি আমাদেরকে তো বাসায় ফিরতে হবে, আর কতদিন এখানে থাকবো বলেন? ওমা কি বলছো? কালকে তো আসলে থাকো, গ্রামটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখো। না আন্টি, কালকে গ্রামটা যতটুকু দেখেছি ততটুকু দেখেই মন ভরে গেছে। আচ্ছা, যখন তোমরা আর থাকবে না তোমরা শহরে চলে যাবে, বিকেলের দিকে রওনা দিও। ওকে আন্টি, তাহলে আমরা রুমে গিয়ে রেস্ট নেই। তারপর তারা দুজন রুম থেকে বের হয়ে দেখে স্বাধীনের মা রান্নাঘরে বসে থেকে কি যেন করছে। পপি আর রিয়া স্বাধীনের মার কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে। তারপর পপি আর রিয়া রুমে গিয়ে শুয়ে থেকে রেস্ট নিতে থাকে। অন্যদিকে স্বাধীন তার বাবার সঙ্গে ধান খেতে গিয়ে কাজ করতে লাগে। স্বাধীনের বাবা অনেকবার নিষেধ করার পরেও স্বাধীন তার বাবার কোনো কথা না শুনে তার বাবার সঙ্গে কাজ করতে লাগে। ধান খেতে কাজ শেষ করে স্বাধীন আর তার বাবা দুপুরের দিকে বাসায় চলে আসে। স্বাধীনের এই অবস্থা দেখে রিয়া আর পপি হাসছে। সেদিন ওইদিকে কোনো কর্ণপাত না দিয়ে টিউবওয়েলে গিয়ে গোসল করে, তার রুমে গিয়ে জামা কাপড় পরে তার মায়ের সঙ্গে রান্নার কাজে হেল্প করতে লাগে। তখনই পেছন থেকে পপি আর রিয়া বলে ওঠে, কি ভাইয়া আপনি দেখছি রান্নাও করতে পারেন, তা কি কি রান্না করতে পারেন আপনি? বলো না, ওকে আমি কতবার করে নিষেধ করেছি, তারপর ঠিক আমার সঙ্গে এসে রান্নার কাজে সাহায্য করবে। তা ভাইয়া বলেন আপনি কি কি রান্না করতে পারেন? বেশি কিছু পারি না, তা রান্না করতে পারি, খিচুড়ি রান্না করতে পারি আর ডিম ভাজতে পারি। তখন পপির দিকে রিয়া তাকিয়ে বলতে লাগে, দোস্ত তাহলে তোর তো কপালই খুলে গেল, তোর বর রান্নাও করতে পারে। রিয়ার এমন লাগামবিহীন কথা শুনে রিয়ার দিকে স্বাধীনের মা ডাব ডাব করে তাকিয়ে থাকে। কথা বলার জন্য কি বলবে না বলবে বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। স্বাধীনের মা একটি সন্দেহ নিয়ে পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, মা, তোমার বান্ধবী কি বললো? কার বর কিসের? স্বাধীনের মার কথা বলতে বলতে এক পর্যায়ে রান্না শেষ হলে, যা বাবা, তুই তোর রুমে গিয়ে রেস্ট নে, খাবারগুলো গোছগাছ করে তোকে ডাক দিব, তখন আসিস। মায়ের কথা অনুযায়ী স্বাধীনের মায়ের কাছ থেকে উঠে তার রুমে চলে আসে। অন্যদিকে স্বাধীনের মা খাবারগুলো সুন্দরভাবে গোছাতে লাগে। গোছানো শেষ হলে স্বাধীনের রুমে গিয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা, খাবার গোছানো শেষ হয়েছে, চল জলদি খেয়ে নিবি, আর শোন মেয়েগুলোকেও ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে পপি আর রিয়াকে ডাকে খাবার খাওয়ার জন্য। একটু রিয়া আর পপি এসে বসে খেতে লাগে। খাওয়া দাওয়া এক পর্যায়ে স্বাধীনের বাবা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুনলাম মা তোমার নাকি চলে যাবে। খাবার মাঝে রিয়া মাথা দিয়ে হা বুঝায়, আর 2টা দিন থেকে গেলে হতো না? তোমরা এই গরিবদের বাসায় কি খেলে না খেলে কিছুই জানি না। জানি না আঙ্কেল আপনি কি মনে করবেন, বাট আমরা এর আগে কখনোই এত খাবার খাইনি। এরকম প্রতিনিয়ত খাবার খেতে খেতে নিজেকে বোরিং ফিল করছিলাম, তার জন্য শহর ফেলে গ্রামে আসা। আর গ্রামে এসে যে এত সুন্দরভাবে একটা বাড়িতে থাকতে পারবো প্লাস ঘুরতেও পারবো আমরা কখনো কল্পনাই করিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরো কিছু কথা বলে স্বাধীনের বাবা সেইখান থেকে চলে যায় বাজারে। তারপর রিয়া আর পাপি রুমে ঢুকে নিজেদের একটু পরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তখন রিয়া স্বাধীনের দিকে একটা কার্ড দিয়ে বলতে লাগে, এই একটা দিন তোমাকে অনেক বিরক্ত করেছি আমরা, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর কালকে রাতে যা ঘটেছে একটা পূর্ণ অতীত মনে করে খুলে যাও।
আর এই হচ্ছে আমাদের কার্ড। ঢাকায় যদি যাও তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবে। তারপর স্বাধীন রিয়ার হাত থেকে কার্ডটা নেয়। তারপর স্বাধীনের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে কেটে যায় একটা মাস। একদিন পপি তার রুমে বসে থেকে ফেসবুকিং করছিল। হঠাৎ তার বাবার রুমে এসে তাকে বলতে লাগে, শোন মা, তোকে বিয়ে দিয়ে তোর জামাইয়ের হাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা তুলে দিতে চাইছিলাম, কিন্তু তুই তো আর করলি না। এদিকে আমারও অনেক বয়স হয়ে গেছে, এখন আর অফিস করতে ভাল লাগে না। তাহলে এখন আমি কি করতে পারি বাবা বলো? আমি চাচ্ছিলাম যে তোর ইচ্ছে মতো তুই বিয়ে করে নিস, আর এখন তাহলে কোম্পানির দেখাশোনা তুই কর। অন্য কাউকে বিশ্বাস করে কোম্পানিটা তার হাতে তুলে দিলে যদি কোম্পানির অনেক লস হয়, এর থেকে তুই কাজ কর, অনেক ভালো হবে। আচ্ছা বাবা, তাহলে তোমার কথাই রইলো। কালকে আমাকে নিয়ে অফিসে যেও আর অফিসের প্রত্যেকটা স্টাফের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিও। এই তো আমার লক্ষ্মী মা, সব বুঝতে পারে। তারপর পপি বাবা রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে পপির মায়ের সঙ্গে আলাপ করতে লাগে। শোনো, এমন একটা মাস্টার মাইন্ড বুদ্ধি খাটিয়েছি আমি, তা বলা বাহুল্য। আমি পপিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সব দায়িত্ব দিয়ে দেব। তখন দেখবে বিরক্ত হয়ে এমনিতেই বলবে আমি আর অফিসে যেতে পারবো না। তখন ওকে বলবো তাহলে একটা বিয়ে করে নে, তারপর আমাদের পছন্দ করা ছেলেকে পপির সঙ্গে বিয়ে দিয়ে দেব। আইডিয়াটা কেমন, ভালো না? পপির মা মাথা দিয়ে হা বুঝায়। অন্যদিকে স্বাধীন মাঠে খেলতে যাচ্ছিল। সৌরভকে কারোর সঙ্গে কথা বলতে দেখে সৌরভের দিকে এগিয়ে যায় স্বাধীন। হঠাৎ স্বাধীনকে দেখতে পেয়ে সৌরভ ভেবেচাকে খেয়ে যায়। তারপর সৌরভ ফোন হাতে রেখে স্বাধীনের সামনে আসে। স্বাধীন সৌরভের উদ্দেশ্য করে বলে ওঠে, কি রে, তুই আবার কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছিস? কেউ না, এই এমনি তেমন কেউ না। আচ্ছা, মেয়েগুলো যে ওই যে চলে গেল, এরপর থেকে তো আর ওদের খোঁজ খবর কিছুই পাইলাম না। তোর কাছে কি ওদের নাম্বার আছে? আমার কাছে একটা কার্ড দিয়ে গেছে, সেখানে ফোন নাম্বার আছে, কিন্তু আমি ফোন করে কথা বলবো আমার অতটুকু সাহস হয়নি। আর ওরা না বলেছিল ঢাকায় কি একটি বস লেটার পাঠিয়ে দিবে, কই? তখন সৌরভ কিছু একটা ভেবে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই জিজ্ঞেস করছিলি না আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, আমি কথা বলছিলাম রিয়ার সঙ্গে। সৌরভের এমন কথা শুনে স্বাধীন আকাশ থেকে পড়ে যায়। পরোক্ষ নিজেকে সামনে নিয়ে স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তুই ওর নাম্বার কই থেকে পাইলি? ওরা যাওয়ার সময় তো তোকেও দেখলাম না ওদের আশেপাশে, তাহলে কেমনে পাইলি ওর নাম্বার? আসলে আমি নাম্বার পাইনি, দিয়ে আমার থেকে রাত্রিতে কৌশলে আমার নাম্বারটা নিয়ে গেছে, আর ঢাকা গিয়ে পরের দিন রাত্রিতে ফোন করে আমাকে ওর পরিচয় দেয়। তারপর থেকে আমরা দুজনে ফোনে কথা বলি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোরা তো তলে তলে অনেক দূরে এগিয়েছিস। আচ্ছা চল মাঠে যাই, খেলবি না? তারপর তারা দুজনে মাঠে গিয়ে খেলতে লাগে। খেলার এক পর্যায়ে স্বাধীনের কাছে এসে একটা ছেলে দৌড়ে এসে বলতে লাগে, ভাই তোমার বাবা কেমন জানি করছে, তোমার মা জলদি তোমাকে বাসায় যেতে বললো। তারপর স্বাধীন খেলার মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্বাধীন বাসায় এসে দেখে তার বাবার রুম থেকে কেমন যেন চেঁচামেচি শব্দ শোনা যায়। রুমে গিয়ে দেখতে পায় স্বাধীনের মা অজরে কান্না করছে স্বাধীনের বাবাকে ধরে। তারপর স্বাধীনের বাবার কাছে গিয়ে পালস চেক করে দেখে ঠিকই আছে। তারপর স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? মা বাবার এমন করে কান্না করছে কেন তুমি? তোর বাবা কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসে। হঠাৎ করে তোর বাবা ধরে ধরে আমাকে ডাকতে লাগে। তারপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে রুমে প্রবেশ করার পর থেকে দেখি তোর বাবা কোনো কথা বলছে না। সৌরভ পেছন থেকে বলে ওঠে, জলদি আঙ্কেলকে হসপিটালে নিতে হবে, আঙ্কেল বোধহয় প্যারালাইজড হয়ে যাচ্ছে। তারপর স্বাধীন বাজারে গিয়ে একটা গাড়ি নিয়ে এসে স্বাধীনের বাবাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে ডাক্তার স্বাধীনের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একটা ডাক্তার বের হয়ে আসে। তারপর স্বাধীন বসা থেকে উঠে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, ডাক্তার, এখন আমার বাবার কেমন অবস্থা? স্বাধীনের কথা শুনে ডাক্তার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওঠে। তোমার বাবার কন্ডিশন খুব একটা ভালো না, তোমার বাবার পুরো শরীর ব্যালেন্স হয়ে গেছে। তোমরা যদি আনতে আর একটু দেরি করতে তাহলে তোমার বাবা হয়তো মারা যেত। এখন যদি তোমার বাবার জ্ঞান 12 ঘন্টার আগে না ফিরে তাহলে চিরতরে কমায় চলে যাবে। এখন আল্লাহর কাছে দোয়া চাও যেন তোমার বাবা দ্রুত জ্ঞান ফিরে আসে। কথাটি বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারদের এমন কথা শুনে স্বাধীনের মা আরো জোরে জোরে কান্না করতে লাগে। তারপর স্বাধীন তার মায়ের কাছে গিয়ে সান্ত্বনা দিতে লাগে, মা তুমি কোনো চিন্তা করো না, বাবা নিশ্চয়ই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, আল্লাহর উপর ভরসা রাখো। তারপরে সৌরভকে স্বাধীনকে আরো স্বাধীনের মাকে সান্ত্বনা দিতে লাগে।
একটু পর স্বাধীনের বাবাকে কেবিনে সেভ করা হয়। দেখতে দেখতে রাত পেরিয়ে সকালে ভোরের আলো ফুটতে স্বাধীনের বাবার জ্ঞান ফিরে আসে। স্বাধীনের বাবা জ্ঞান ফিরে আসাতে সবাই অনেক খুশি, কিন্তু জ্ঞান ফিরে আসার পর স্বাধীনের বাবা দুপা চললেও স্বাধীনের বাবার এক হাত নাড়াতে পারছে না। একটু পর ডাক্তার কেবিনে ঢুকে স্বাধীনের বাবাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগে। ডাক্তার পর্যবেক্ষণ করা শেষ হলে স্বাধীনের বাবাকে দেখে ডাক্তার বলতে লাগে, আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে তোমার বাবার কন্ডিশন অনেক ভালো। আমি এর আগে এমন রোগী বহুত দেখেছি, তাদের পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে যায়, কিন্তু তোমার বাবা মাত্র একটা হাত। নিয়মিত ট্রিটমেন্ট নিলে আর ওষুধ খেলে তোমার বাবা সুস্থ হয়ে উঠবে। কথাটা বলে ডাক্তার কেবিন থেকে বের হতে যাবে, অমনি স্বাধীন পেছন থেকে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, বাবাকে কখন রিলিজ করবেন? তোমরা চাইলে আজকে বিকালের দিকে নিয়ে যেতে পারো। স্যালাইনগুলো শেষ হলে তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করে নিয়ে যাবে, কিছু ওষুধ লিখে দেবো। নিয়মিত সেই ওষুধগুলো খাওয়ালে তোমার বাবা ঠিক হয়ে উঠবে। তারপর স্বাধীন ডাক্তারকে আন্তরিক কৃতজ্ঞ জানায়। তারপর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মা জলদি বের হতে হবে, এত লেট করলে তো হয় না। আরে বাবা, আর মাত্র আমাকে 10টা মিনিট সময় দিন। কি 10 মিনিট? তুই 10 মিনিট কি করবি? তারপর পপির বাবা বসার রুমে গিয়ে বসে থেকে কফি খেতে লাগে। কফি খাওয়া শেষ হতেই পপি তার বাবার কাছে এসে বলতে লাগে, চলো বাবা, বের হওয়া যাক। তারপর পপির বাবা পপিকে নিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে ম্যানেজারকে ডাক দেয় তার কেবিনে। ম্যানেজার পপির বাবার কেবিনে আসতে ম্যানেজারকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে, যাও জলদি গিয়ে সবাইকে একত্র করো, একটা অ্যানাউন্সমেন্ট দেব আমি। তারপর ম্যানেজার পপির বাবার কেবিন থেকে বের হয়ে সবাইকে একত্র করে। তখন এই পপির বাবা সকলের সামনে এসে বলতে লাগে, তোমাদের সঙ্গে আমি বিগত 50 বছর ধরে কাজ করছি। অনেক বয়স হয়ে গেছে আমার, আর কাজ করা সম্ভব না। তাই এই কোম্পানিটা আজ থেকে দেখাশোনা করবে আমার মেয়ে পপি। আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি মনে করি আমার মেয়েকেও একইভাবে সাহায্য করবেন আপনারা। তারপর সবার করতালির মাধ্যমে পপিকে তাদের নতুন চেয়ারম্যান হিসেবে মেনে নেয় সবাই। তারপর পপির অফিস থাকা প্রত্যেকটা স্টাফের সঙ্গে পরিচিত হয়ে নেয়। কিছুক্ষণ পর পপি তার বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিকেল হয়ে যাওয়া স্বাধীনের বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। তারপর স্বাধীনের বাবাকে নিয়ে সোজা বাসায় চলে আসেন। এভাবে কেটে যায় আরো 7 দিন। একদিন স্বাধীন তার রুমে শুয়েছিল। তখনই স্বাধীনের মা স্বাধীনের রুমে প্রবেশ করে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, এইভাবে আর কতদিন চলবে বল? কেন মা, কি হয়েছে? আমি বলতে চাচ্ছি যে তোকে আমাদের জমা করা যত টাকা ছিল সব টাকা তো প্রায় ফুরিয়ে আসছে। এইভাবে চললে তো দেখবি একদিন না খেয়ে পেয়ে আমরা মরে যাব। তাই বলছিলাম কি, তোর মামাকে বলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলি। না, আমি নিজে নিজে কাজের ব্যবস্থা করতে পারবো, মামাকে বলতে হবে না। তারপর স্বাধীনের মা স্বাধীনকে আরো নানাভাবে বোঝাতে লাগে। তারপর স্বাধীনের মার সাথে রুম থেকে বের হতেই চিন্তার জগতের রূপ দেয়। কখনোই আমার মামার কাছে আমি যাব না, তিনি লোক তেমন সুবিধার না। একটা উপকার করে সারা জীবন সেটা নিয়ে খোঁড়ার দিবে। আর মামার মেয়েটাও তেমন একটা সুবিধার না, আমার নামে উল্টা সেজে কিছু বুঝে আমাকে যদি মার খেলায় তাহলে না, এত কিছু ভাবলে হবে না, আমাকে আমারই একটা ব্যবস্থা করতে হবে। তখনই ঝট করে স্বাধীনের রিয়ার কথা মনে পড়ে যায়। তারপর স্বাধীন শোয়া থেকে রিয়ার দেয়া কার্ড খুঁজতে লাগে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বাধীন কার্ডটি পেয়ে যায়। তখন কার্ডে থাকা নাম্বারে তার ফোন তুলে ফোন দেয়। অনেকবার রিং হওয়ার পরে কেউ রিসিভ করে না। বিরক্ত হয়ে স্বাধীন বারবার ফোন দিতেই লাগে। তখনই ঝাঁঝালো কণ্ঠে ফোন রিসিভ করে রিয়া বলতে লাগে, কে আপনি? এতবার ফোন দিচ্ছেন, ফোন রিসিভ করছি না। অবশ্যই আমি আপনাকে চিনি না, তার জন্য ফোন রিসিভ করছি না। রিয়া, আমি স্বাধীন। ও তুমি? তা ভাইয়া কেন ফোন করেছো? তোমাকে ফোন করেছি একটা বিপদে পড়ে, জানি না তোমাকে কিভাবে কথাটা বলবো। না বললে ভাইয়া, আপনার দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছে। সমস্যা নাই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আসলে আমার একটা জব দরকার ছিল। আমার বাবার একটা হাত প্যারালাইজড হয়ে গেছে, তাই কাজকর্ম করতে পারছে না। আর সংসারের হালটা আমাকে ধরতে হবে তার জন্য। রিয়া এমন কথা শুনে রিয়া বিচলিত হয়ে যায়। দিদিকে সামনে নিয়ে রিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, এখন আঙ্কেল কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, শুধু একটা হাত পুরো প্যারালাইজড হয়ে গেছে, যার কারণে কোনো কাজ করতে পারছে না। আচ্ছা, আমার কোম্পানিতে তোমাকে নিতে পারি, বাট তোমাকে নেব না। তোমাকে আর একটা কোম্পানিতে আমি জব দিচ্ছি। আর তোমার সঙ্গে কি পপির কথা হয়? না,
তার সঙ্গে আমার কোনো কথাবার্তাই হয় নাই। সেই লাস্ট 1 মাস আগে তার সঙ্গে কথা বলা হয়েছিল। ও আচ্ছা, তাহলে তুমি আমার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী কালকে সিবি নিয়ে চলে এসো ঢাকায়। বাকিটা ব্যবস্থা আমি করে নেব। তারপর স্বাধীন রেয়ার সঙ্গে আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। কোনো দিকে স্বাধীন রেয়ার কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ তার আর কোনো চিন্তা নেই, ভালো একটা জব পেয়ে গেলে। অন্যদিকে রিয়া ফোন কেটে দিয়ে পুনরায় পপিকে ফোন করে। ফোন রিসিভ করে রিয়া বলতে লাগে, মিস পপি ম্যাডাম, কেমন আছেন? আপনি বাংলাদেশে এটা 3 কোম্পানির মধ্যে একটা কোম্পানির মালিক। তুই হঠাৎ ফোন করে এমনভাবে কথা বলছিস কেন? তোর কাছে আমি বান্ধবী ছিলাম, বান্ধবী থেকে যাব আজীবন। তা কি মনে করে ফোন করলি আমাকে? একটা হেল্প লাগবে, বাট তোকে কষ্ট দিতে হবে। হেল্প তুইই করবি। আগে তো বলবি, তারপর ভেবে দেখবো কি হেল্প চাচ্ছিস তুই। তেমন কোনো কঠিন কিছু চাচ্ছি না, সাধারণ একটা হেল্প। তোকে আগে কথা দিতে হবে, তারপর বলবো। এটা করতেই হবে। আচ্ছা বল তো, তারপর দেখি। আচ্ছা ওকে, প্রমিস করলাম, এখন বল। তুই আগে প্রমিস কর। আর আমার একটা কাজিন কে তোদের কোম্পানিতে ভালো পোস্টে জব দিতে হবে, আর বেতনটা একটু ভালোও দিতে হবে। রিয়ার কথা শুনে ওই পাশ থেকে পপি একটু হেসে ওঠে। পপি কিভাবে হাসতে দেখে রিয়া বলতে লাগে, এই আমার কথা শোন, এমন করে তুই হাসছিস কেন? সামান্য একটা বিষয় নিয়ে তুই আমাকে এমন ভাবে প্রমিস করলি। তুই বললে পারতি আমার এক কাজিনকে তোদের অফিসে ভালো পোস্টের জব দিতে হবে, এমনিতেই দিয়ে দিতাম। তা আমাকে শুধু প্রমিস করলি কেন? সেটা না হয় আমার কাজিনকে তোর কাছে পাঠালেই বুঝতে পারবি। আচ্ছা বুঝতে পারতেছি, তা এখন কি করছিস? ওর মতো তো আমার বড় কোম্পানি নেই। আমি বাসায় বসে মোবাইল চালাচ্ছি আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। কি রে, তোর বয়ফ্রেন্ড আছে? তা তো আগে বললি না কখনো। কেন জানিস না বুঝি? সেই দিন তো তোর সামনেই বিয়ে হলো। হঠাৎ বিয়ের কথা উঠতেই পপির মুখটা চুপসে যায়। পপির মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তখন এই পাশ থেকে রিয়া বলতে লাগে, কি রে, কথা বলছিস না কেন? আচ্ছা আমি ফোন রাখছি, একটা মিটিং এ যেতে হবে। আর তোর কোনো কাজিন আছে? কালকে তাহলে পাঠিয়ে দিস অফিসে। ওকে, আল্লাহ হাফেজ। তারপরে ফোন কেটে দিয়ে আনমনে পপি ভাবতে লাগে। আমিও তো পারতাম হিয়ার মতো স্বাধীনের সঙ্গে কথা বলতে, কিন্তু ওর নাম্বার তো আমার কাছে নেই। কিভাবে ওর সঙ্গে যোগাযোগ করব? ছি ছি পপি, এগুলো তুই কি ভাবছিস? সামান্য একটা ছেলে তোর কিনা বয়ফ্রেন্ড হবে? কথাগুলো তার মনে ভাবছিল পপি। অন্যদিকে স্বাধীনকে ভাত খাওয়ার জন্য ডাকতে আসে স্বাধীনের রুমে তার মা। স্বাধীন কথা বলে পিছন ঘুরে স্বাধীনের মাকে দেখতে পেয়ে স্বাধীনের মা কাছে গিয়ে বলতে লাগে, মা, একটা চাকরি জোগাড় করেছি ঢাকাতে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা একটু মুচকি হাসি দেয়। পরক্ষণ নিজেকে সামনে নিয়ে স্বাধীনের মা স্বাধীনেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে জোগাড় করে দিল? তুই কি নিজে নিজে জোগাড় করেছিস? না, আমাকে কিছুদিন আগে যে মেয়েগুলো এসেছিল সেই মেয়েগুলোর মধ্যে থেকে একজনের নাম্বার আমার কাছে ছিল। ফোন করে ওর বাবার কোম্পানিতে আমাকে জব দিয়ে দেয়। স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা অনেকটাই খুশি হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা কবে রওনা হবি ঢাকার উদ্দেশ্যে? কালকে যেতে বলেছে আমাকে। তারপরেও মা, তোমাদেরকে ছেড়ে যেতে কেমন যেন লাগছে আমার। তোকে কোনো চিন্তা করতে হবে না, এদিকে আমি দেখব তো বাবাকে। তুই শুধু মন দিয়ে কাজ করবি। জীবনে বড় হতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তুই হয়তো তা ভুলে গেছিস। এত কথা না বলে আয়, খাবার খেয়ে নে। তারপর স্বাধীন তার মার পিছু পিছু রুম থেকে বের হয়ে খাবার খেতে বসে পড়ে। খাবার খাওয়া শেষ হয়ে বিকেলের দিকে ঘুরতে বের হয় সৌরভকে নিয়ে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, তুই বলে ঢাকা যাচ্ছিস কালকে? তুই কি করে জানলি আমি কালকে ঢাকা যাচ্ছি? না মানে রিয়া বলছে আমাকে। হ্যাঁ, ঢাকা যাচ্ছি রিয়াকে বলে একটা কোম্পানিতে জব করতে। বাবার কন্ডিশনটা তো খুব একটা ভালো না, প্রতি সপ্তাহে অনেক টাকার ওষুধ লাগে, তাই চিন্তা করে ঢাকায় যাচ্ছি কাজ করতে। তুই তো গ্রামে থাকবি, সময় সময় গিয়ে বাবাকে একটু দেখে আসিস। তা নিয়ে তো টেনশন করতে হবে না। কথাগুলো বলতে বলতে খেলার মাঠে এসে দুজনেই খেলতে লাগে। বিকেলের দিকে সবাই বাসায় চলে যায়। সেদিন বাসায় এসে তার রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয়। তার সিভি সহ দরকারি কিছু কাগজপত্র গুছিয়ে নেয় স্বাধীন। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে সেদিন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবার কাছে চলে যায়। তারপর স্বাধীন গিয়ে তার বাবার পাশে বসে। স্বাধীন তার বাবার মাথায় হাত বোলাতে বোলাতে বলে,
বাবা, তোমাদেরকে ছেড়ে যেতে আমার অনেক খারাপ লাগছে, বাট যেতেই হবে। নিজের দিকে খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে। নিজের দিকে একটু খেয়াল রাখবে। তুই আর টাইম টু টাইম খাবার খাবি, আর নিজের শরীরের দিকে যত্ন রাখবি। কোনো টেনশন করবে না আমাকে নিয়ে, আমি ঠিক মতো থাকবো, আর সময় মতো তোমাকে ফোন করে কথা বলবো আমি। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে আরো কিছু কথা বলে রুম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার স্বাধীন বাবার সঙ্গে কিছু কথা বলে রুম থেকে বের হতে যাবে। অন্য স্বাধীনের বাবা পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর যদি খুব কষ্টের কাজ হয় তাহলে বাসায় ফিরে আসিস। ওকে বাবা, আসি। কথাটি বলে স্বাধীন তার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর সৌরভের সঙ্গে বাস স্ট্যান্ডে এসে সিরাজগঞ্জ হতে কুমরুল রোড থেকে ঢাকাগামী একটা বাসের টিকিট কেটে নেয় স্বাধীন। তারপর বাসে উঠে সৌরভকে বিদায় জানায়। বাস চলতে লাগে আর আপন গতিতে। স্বাধীন যে সিটে বসেছে তার পাশের সিটটা এখনো খালি, হয়তো সামনে গিয়ে উঠবে। একটু পরে বাস একটি স্থানে এসে থামে। তারপর একটা মেয়ে স্বাধীনের পাশের সিটে বসে পড়ে। স্বাধীন গুটি ফুটি মেরে অন্যদিকে তাকিয়ে থাকে। তারপর বাস ছেড়ে দেয়। স্বাধীনকে এভাবে গুটি ছুটি মেরে থাকতে দেখে মেয়েটি বলে ওঠে, আরে ভাইয়া, আপনি এমন করে বসে আছেন কেন? না মানে মানে করতে হবে না, আমাকে আপনার ছোট বোন ভাবতে পারেন। বাই দ্য ওয়ে, আমার নাম সুইটি। আপনার নাম কি? আমার নাম স্বাধীন শেখ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় যাচ্ছি। ও আচ্ছা। স্বাধীনের ধ্যান ভাঙে মেয়েটির কথা শুনে। মেয়েটি দেখে একবার তাকে স্বাধীন বলতে লাগেন। তারপর স্বাধীন আর সুইটি টুকাটাকি আরো কিছু কথা বলতে লাগেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ঢাকা চলে আসে তারা। স্বাধীন বাস থেকে নামতে সুইটি স্বাধীনের কাছে এসে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে স্বাধীন পকেট থেকে ফোন বের করে কালী নাম্বারে আবার কল করে। ওই পাশ থেকে ফোন রিসিভ করে রিয়া বলতে লাগে, তুমি কি এসে পড়েছ? আমি বাস স্ট্যান্ডে, আমি ঢাকায় প্রথম এসেছি, তেমন কিছু চিনি না। আমি একটা দোকানে বসে আছি, আপনি প্লিজ এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, তুমি ওইখানেই থাকো, আমি ওখানেই আসছি। তারপর বাসা থেকে তাড়াতাড়ি নিয়ে বের হয়, বাস স্ট্যান্ডে চলে আসে। সেদিনকে খোঁজাখুঁজি করার পর একটা সময় একটা দোকানের মধ্যে বসে থাকতে দেখে রিয়া স্বাধীনকে। তারপর স্বাধীনকে গাড়িতে তুলতে বেরিয়ে পড়ে আবার পপিকিদের অফিসের উদ্দেশ্যে। সেদিন গাড়ির ভিতর থেকে আনমনে বাইরে তাকিয়ে বড় বড় দালান কোঠা দেখছে। সেদিন অনেকের মুখ থেকে শুনেছে ঢাকা অনেক সুন্দর বড় বড় বিল্ডিং আছে, কিন্তু কখনোই ঢাকা আসা হয়নি তার। এই প্রথম ঢাকায় এসেছে স্বাধীন। স্বাধীনের অমন ভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে রিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, তোমার কোনো আসতে অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। তারপর রিয়া স্বাধীনের দিকে কিছু বলতে বলতে অফিসের সামনে এসে গাড়িটা ব্রেক করে। তারপর স্বাধীনকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে রিয়া। রিয়াকে অফিসের প্রত্যেকটি স্টাফ চেনার কারণে তেমন কোনো বাধা হয় না তার। কোনো দিক দিয়ে স্বাধীনকে গেস্ট রুমে বসে রেখে রিয়া পপির কেবিনের সামনে গিয়ে গলা খেকো দিয়ে বলতে লাগে, মিস পপি ম্যাডাম, আসতে পারি? তখনই কম্পিউটার দিক থেকে চোখ সরিয়ে পপি দরজার দিকে তাকিয়ে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। তারপর রিয়াকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, তোর আর ফাজলামো শেষ হবে না, আয় ভেতরে আয়। তারপর দরজা ঠেলে কেবিনে ঢুকে পপির সামনে চেয়ারে বসে পড়ে। তখনই পপি রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, তুই একা আসলি? তোর সঙ্গে একটা কাজিন আসবে, তাকে নাকি জব দিতে হবে আমার। তা একা আসলি কেন? ওই কই? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। এত বড় একটা কোম্পানির মালিকের এত কিছু তুই সামলাবি কি করে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ভেবেছি তোর কাজিনকে না হয় আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। তোর কাজিন হবে বলেছে স্যাক্রিফাইস করব, তা কিন্তু হবে না। পরীক্ষাতে পাশ করলেই তবে আমি চাকরি দেব, কিন্তু বলে দিলাম। তা না হয় পরীক্ষা নিয়ে পাশ করলে চাকরি দিবি, কিন্তু আমাকে কথা দিয়ে যে আমার কাজিনকে দেখে তুই কোনো সিন ক্রিয়েট করবি না। না, করব না। আচ্ছা তুই বলতো, তোর কাজিন এমন কে যে তাকে দেখলে আমি সিন ক্রিয়েট করব? সেটা না হয় তুই দেখলেই বুঝতে পারবি। কথাটা বলে রিয়া পপির কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, ওই যে কেবিনটা দেখছো, তুমি ওই কেবিনে চলে যাও। ওইখানে তোমার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যদি টিকতে পারো তাহলে তোমাকে অবশ্যই চাকরি দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানেন না এই জবটা আমার কতটা দরকার ছিল। ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না, তোমার দ্বারা আমার অনেক উপকৃত হয়েছি। ধরতে গেলে তারই একটা প্রতিদান দিলাম আমরা। রিয়ার কথা শুনে স্বাধীন বসা থেকে উঠে সেই কেবিনের দরজার দিকে যায়। স্বাধীন, আসতে পারি ম্যাম?
চেনা কণ্ঠস্বর শুনতে পেয়ে পপি দরজার দিকে তাকিয়ে দেখে স্বাধীন। অন্যদিকে স্বাধীন কেবিনের ভিতরে পপিকে দেখতে পেয়ে ভেবাচাকা খেয়ে যায়। দরজা বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে যাবে, অমনি পপি বলে ওঠে, আরে কই যাচ্ছ, ভেতরে আসো। পপির কথা শুনে আটকে ওঠে স্বাধীন। তারপর দরজা ছেড়ে ভিতরে ঢুকে পপির সামনেই চেয়ারে বসে পড়ে স্বাধীন। পপি কিছুক্ষণ তার ল্যাপটপে কাজ করে স্বাধীন দিকে তাকিয়ে বলতে লাগে, তার মানে তোমার চাকরির জন্য সুপারিশ করেছিল আমার কাছে রিয়া? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ও আচ্ছা, তা তোমার ছবিটা দাও। তারপর স্বাধীনের ব্যাগ থেকে সিবিটা বের করে পপির দিকে এগিয়ে দেয়। পপি স্বাধীনের হাত থেকে সিবিটা নিয়ে খুলে স্বাধীনের মার দেখে অবাক হয়ে যায়। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে স্বাধীন কি না গ্রামে চাষাবাদে কাজ করতো? তারপর পপি স্বাধীনকে আরো কিছু প্রশ্ন করে। স্বাধীন পপির প্রত্যেকটা উত্তরের সঠিক জবাব দেয়। তারপর স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তাহলে তুমি বাইরে গিয়ে ওয়েট করো, আমি রিয়াকে পাঠিয়ে দিচ্ছি। তারপর স্বাধীন কেবিন থেকে বের হয়ে গেস্ট রুমে গিয়ে দেখে রিয়া বসে আছে। তারপর রিয়ার কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, রিয়া তোমাকে ভিতরে পপি ডাকছে। তারপর রিয়া বাসা থেকে উঠে পপির কেবিনের দিকে অগ্রসর হয়। কি রিয়া, তুই না বললি তোর কাজিন? এই কি তোর কাজিন? আরে রেগে যাচ্ছিস কেন? সম্পূর্ণ কথাটা তো শোন। আসলে ছেলেটার অনেক দরকার ছিল জবটা, আর আমাদের কোম্পানিতে তেমন কোনো পোস্ট খালি নেই যে ওকে নেব। আর তোকে যদি আগেই বলতাম স্বাধীনকে তোর কোম্পানিতে একটা চাকরি দিতে, তাহলে তো কখনোই দিতি না। তাই প্ল্যান করে ওকে ঢাকায় নিয়ে এসে, আর আমি বলি আমার কাজিনকে তোর কোম্পানিতে জব দিতে হবে। জানিস এখন কি অবস্থা? ওর বাবার একটা হাত পুরোটা প্যারালাইজড, কাজ করতে পারছে না। তাই ছেলেটা জবের জন্য আমাকে ফোন করেছিল। আচ্ছা ওয়েট, তোর নাম্বার কি করে পেলো স্বাধীন? আমি আসার সময় ওকে আমার ভিজিটিং কার্ড দিয়েছিলাম, আর ওইখানে আমার নাম্বার লেখা ছিল। হয়তো ওই কার্ড থেকে নাম্বারটা নিয়ে আমাকে ফোন করে। তোর তো কপাল ভালো, তোর ডাক্তার তোর কাছে চলে আসলো, আর আমারটা দেখা এখনো গ্রামেই পড়ে থাকলো। এত করে বললাম ঢাকায় চলে আসো, আমি আমার কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি দিচ্ছি, কিন্তু সে আসবে না, বাবার সাথে খেতে কাজ করে খাবে বললো। কেমনটা লাগে? শেষে কিনা দেখ আমাকে ওই গ্রামে থাকতে হয়। থাকবি তাতে কি, আমার তো গ্রামে ভালো লাগে ঢাকার থেকে। আর আমারটা মানে তোর ভাব লক্ষণটা এমন যে সুবিধার না। আমি ওকে কখনোই আমার স্বামী হিসেবে গ্রহণ করব না। আর ও এসেছে তার মানে এই নয় যে ওকে জবাব দিতে হবে। ওর পারফরমেন্স, ওর সার্টিফিকেটের রেজাল্ট অনেক ভালো, তার কারণেই ওকে আমি চাকরি দিচ্ছি আমার পার্সোনাল পিএ হিসেবে। চাকরি যেহেতু দিলি, তাহলে একটা থাকার ব্যবস্থা করে দিস ছেলেটাকে। ঢাকা শহরে তেমন কিছু চেনে না, আমি ঠিক গিয়ে ওকে বাস স্ট্যান্ডে থেকে নিয়ে এসেছি। আচ্ছা আমি ব্যবস্থা করব একটা। আমাদের বাসার দোতলার 2টা রুম ফাঁকা থাকে, তাহলে ওকে একটা রুমে থাকার ব্যবস্থা করে দিব। এই তো আমার লক্ষ্মী বান্ধবী, সব বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমি যাই। আর স্বাধীনের দিকে খেয়াল রাখবি। কথাটা বলে পপি কেবিন থেকে বেরিয়ে যায় রিয়া। তারপর স্বাধীনের কাছে গিয়ে আরো কিছু কথা বলে। পপির অফিস থেকে বেরিয়ে যায় রিয়া। তারপর পপি আর কেবিন থেকে স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আচ্ছা তোমার জব হয়ে গেছে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কাজ করবে। আর রিয়া বলল তুমি যেহেতু ঢাকায় নতুন এসেছো, তেমন কিছু চিনো না, আর থাকা খাওয়ার ব্যবস্থাও নেই, তাই তুমি আমার সঙ্গে আমার বাসায় গিয়ে থাকতে পারো। তারপর রিয়া অফিসে একটা স্টাফকে দেখে স্বাধীনের জন্য একটা ডেস্কের কার্ড তৈরি করতে বলে। তারপর স্বাধীনকে নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। পপি তার ফোন বের করে ফেসবুকিং করতে লাগে। হঠাৎ স্বাধীনের দিকে নজর যেতে দেখে স্বাধীন জানালা দিয়ে বাড়ির দিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ঢাকা তোমার কেমন লাগছে? স্বাধীনের ঘোর ভাঙে পপির ডাক শুনে। তারপর পপির দিকে তাকিয়ে বলতে লাগে, হ্যাঁ অনেক ভালো লাগছে। তারপর আর কোনো কথা নাই, পিন পিন করে নীরবতা বিরাজ করে গাড়ির ভিতরে। একটু পর গাড়ি এসে একটা আলিশান বাড়ির সামনে ব্রেক করে। স্বাধীন তো বাড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ এরকম বাড়ির স্বাধীন কখনোই দেখেনি এর আগে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা এই বাড়িটা কার? এই বাড়িটা কি তোমাদের? পপির মাথা হাবদক বোঝায়। স্বাধীন তো অবাক হয়ে যায়। এত আলিশান বাড়ির মেয়ে নাকি তাদের বাড়িতে গিয়ে থেকেছে, সেটা ভেবে স্বাধীন অবাক হয়ে যায়। কিছু না ভেবে পপির পিছন পিছন বাড়ির ভিতরে প্রবেশ করে স্বাধীন। পপি স্বাধীনকে নিয়ে বসার রুমে চলে যায়। বসার রুমে গিয়ে দেখতে পায় আগে থেকেই সেখানে পপির বাবা বসে টিভি দেখছেন। পপির সাথে একটা ছেলেকে দেখতে পেয়ে পপির বাবা বড় বড় চোখ করে পপির দিকে তাকিয়ে বলতে লাগেন, আচ্ছা মা, এই ছেলেটা কে? বাবার এমন প্রশ্ন ভুরু খুসকে পপি তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে,
আর বলো না বাবা, এটা হচ্ছে রিয়ার কাজিন, গ্রাম থেকে এসেছে। আর ওদের কোম্পানিতে ভালো কোনো পোস্ট খালি না থাকায় আমার পার্সোনাল পিএ হিসেবে ওকে রেখেছি। আর আমার অফিস থেকে রিয়াদের বাসা অনেক দূর, তা তো তুমি জানোই। পপির বাবা স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাধীনকে কিছু প্রশ্ন করে। স্বাধীন পপির বাবার প্রশ্নে বিচলিত না হয়ে প্রশ্নের উত্তর দিতে লাগে। পপির বাবা স্বাধীনের সাথে আর কিছুক্ষণ কথা বলতেই তারা দুজন ফ্রি হয়। পপির বাবা স্বাধীনের এমন সরলতার অনেক পছন্দ হয়। অন্যদিকে পপি আনমনা হয়ে পঞ্চালিত যখন পপি বাবা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, আমার ছেলেটা অনেক ভালো লেগেছে। ওকে আমাদের দোতলার রুমটা দেখিয়ে দেয় আর আমাদের এখানে খাবার দাবার করবে। সময় সময় না হয় একটু বাজারে গিয়ে বাজার করে দিল। আমাদের বয়স হয়ে গেছে আর তেমন বাজার যেতে পারি না আমি। ওকে আঙ্কেল। তারপর স্বাধীন তার রুমে চলে যায়। বিকেলের দিকে সাদি গিয়ে বসে থেকে ব্যস্ত নগরীতে দেখতে লাগে স্বাধীন। একটু পর সাদি পপি আসে। এক পলক স্বাধীনের দিকে তাকিয়ে অন্য পাশে গিয়ে মোবাইল চালাতে লাগে। স্বাধীন এক পলক পপির দিকে তাকায়। স্বাধীনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ব্যস্ত না ওরা দেখতে লাগছে। হঠাৎ করে তার মনে পড়ে যায় ফোন করে তার মা বাবাকে জানানো হয়নি। তখনই দৌড়ে স্বাধীন তার রুমে গিয়ে বাটন ফোনটি নিয়ে সাদি এসে তার মার কাছে ফোন করে। কেমন আছিস রে বাবা? তুই কি ঢাকায় গিয়ে পৌঁছেছিস? আমি অনেক আগেই পৌঁছেছি আর চাকরিটা হয়ে গেছে। শোন, মনোযোগ দিয়ে কাজ করবি আর তোর বাবাকে নিয়ে তোর টেনশন করতে হবে না। তোর বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওষুধ কি আছে না ফুরিয়ে গেছে? ওষুধ আছে আর বোধহয় 2 দিন যাবে। তোকে ওষুধ নিয়ে টেনশন করতে হবে না, আমার কাছে টাকা আছে, ওষুধ কিনে আনবো। তারপর স্বাধীনের মায়ের সঙ্গে আরো কিছু কথা বলতে লাগে। কথা বলা শেষ করে ফোনটা কেটে স্বাধীন পকেটে রাখতে পেছন দিকে দেখে পপি স্বাধীনের পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগে, এখন আঙ্কেল কেমন আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছে। তোমার বাবার সঙ্গে আমরা কথা বলে বুঝেছি তোমার বাবা অনেক সরল প্রকৃতির মানুষ। জানি না আল্লাহ তাকে এমন রোগ কি কারণে দিল। আমরা দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হঠাৎ কারো কথা শব্দ শুনে স্বাধীন পাশ থেকে তাকিয়ে দেখে পপি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। কথাটা বলে স্বাধীনের সঙ্গে আর কোনো কথা না বলে পপির রুমের দিকে অগ্রসর হয়। পপি দরজা দিয়ে নিচে নামতে যাবে, তখনই স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, আমি এখানে আসাতে আপনার কি সমস্যা হচ্ছে? পপি মাথা দিয়ে না বুঝায়। কেননা যেই মেয়ে সবসময় হাসি খুশি থাকতো সেই মেয়ের মুখটা সবসময় গোমড়া হয়ে থাকে। কই আমি গোমরা হয়ে থাকি? আপনার হয়তো দেখার ভুল। আচ্ছা, আপনি আসার সময় যে বলেছিলেন ঢাকায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন, কই পাঠিয়ে দিলেন না তো? স্বাধীনের কথা শুনে পপির কেমন যেন লাগে। পরক্ষণ নিজেকে সামনে নিয়ে পপি বলতে লাগে, আপনাদের ওইখান থেকে আসার পর অনেক কাজের পেছনে আছি, আর কথাটা আমার মনে ছিল আমি কালকে গিয়ে ডিভোর্সের জন্য আবেদন করে দিয়ে আসবো। কথাটা বলেই ছাদ থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন অনেকক্ষণ ছাদে থাকে, তার রুমে চলে যায়। রুমে গিয়ে শুতেই কে যেন এসে দরজা কড়া নাড়ে। তারপর শোয়া থেকে উঠে দরজা খুলে দেখে পপি দাঁড়িয়ে আছে। স্বাধীনকে কিছু বলতে না দিয়ে পপি বলতে লাগে, আব্বু আম্মু আপনাকে ডাকছে খাবার খাওয়ার জন্য। কথাটি বলেই পপি সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমের দরজা লাগিয়ে খাবার টেবিলে বসে। তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তুমি নিজের বাসা মনে করে খাবে, কোনো শরম পাবে না। আর পপি তোমার বাবার কথা আমার কাছে এসে বলেছে, দোয়া করি খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন। তারপর পপির মা এসে সবাইকে খাবার সার্ভ করতে লাগে। তারপর সেদিন খাওয়া দাওয়া শেষ করে পপিদের বাসা থেকে বের হতেই যাবে, কিন্তু পপির বাবা বলে, রুমে গিয়ে কি করবে? সেই তো শুয়ে থেকে ফোন চালাবে। এর থেকে আসো একসঙ্গে সবাই মিলে আড্ডা দেই। তখন পাশ থেকে পপি মুচকে এসে বলে ওঠে, বাবা কাকে কি বলছো? ওর কাছে তো স্মার্টফোন নেই, একটা বাটন ফোন আছে। পপির কথা শুনে স্বাধীন অনেকটা লজ্জা পায়। তখনই পপির বাবা বলে ওঠে, এখন ছেলেপেলের কাছে স্মার্টফোন ছাড়া বাটন ফোন পাওয়া যায় না, আর সেইখানে কিনা তুমি আজও বাটন ফোন চালাও। কথাগুলো তোমার খারাপ লাগতে পারে, বাট আমি তোমাকে অনেক বাহবা দিচ্ছি, কারণ এই বয়সের ছেলেপেলেরা বাবার টাকায় উড়ায়, আর সেইখানে তুমি কিনা নিজের বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসে কাজ করছো। এটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে। তারপর স্বাধীন পপির রুম থেকে উঠে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে জায়নামাজে বিছিয়ে নামাজ পড়ে স্বাধীন। নামাজ পড়া শেষ হলে স্বাধীন ছাদে গিয়ে বসে থাকে। সকালে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে লাগে। একটু পর স্বাধীনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে বাসার নিচে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। তখনই আবার অফিসের জন্য বের হয় পপি। সেদিনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখি গাড়িটা স্বাধীনের সামনে দাঁড় করায়। জানলা দিয়ে পপির মুখ বের করে বলতে লাগে, গাড়িতে উঠে এসো। পপির বলা কথা অনুযায়ী স্বাধীন গাড়িতে গিয়ে উঠে পড়ে। তারপর গাড়ি চলতে লাগে। একটু পর গাড়ি গিয়ে তার অফিসের সামনে থামে। তারপর গাড়ি থেকে নেমে স্বাধীন আর পপি অফিসের ভিতরে ঢুকে পড়ে। তারপর পপি আর
তার কেবিনে চলে যায়, অন্যদিকে স্বাধীনকে ম্যানেজার তার ডেস্ক দেখিয়ে দেয়। তারপর স্বাধীন ডেস্কে গিয়ে মন লাগিয়ে কাজ করতে লাগে। অন্যদিকে সুইটি অনেকদিন পর অফিসে আসে। অফিসে এসে সোলতার এক্সে চলে যায়। পাশে দেখতে থাকা একটি মেয়ে সুটিকে উদ্দেশ্য করে বলতে লাগে। সুটি মাথা দিয়ে হ্যাঁ বুঝায়। তারপর সুটি তার কেবিনে থেকে নেমে নতুন পিএসসির কেবিন থেকে অগ্রসর হয়। তারপর কেবিনের সামনে এসে দরজা ঠেলে মুখ বের করতে সুটি বলতে লাগে, আই এম কামিং স্যার। তখনই স্বাধীন ফলে দিক থেকে চোখ সরিয়ে দরজা দিকে তাকিয়ে দেখে সুইটি। সুইটি স্বাধীনকে দেখে নেয় দেখে অবাক হয়ে যায়। তারপর কেবিনে ঢুকে স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে। আরে ভাইয়া, আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, তা তুমি এখানে কেন? আমি এই কোম্পানিতে জব করি প্রায় 2 বছরের বেশি হবে। ও তাই বলো, আমি কালকে জয়েন করেছি। তারপর স্বাধীন সুটি আরো কিছু কথা বলতে লাগে। ওইদিকে স্বাধীনের পাশে থাকা পপির কেবিন থেকে সবই দেখছিল আর রাগে ফুঁসছিল। তখনই পপি পিয়নকে ডেকে, পিয়ন পপির কেবিনে আসতেই পিয়নকে উদ্দেশ্য করে পপি বলে, এখনই গিয়ে খুব জরুরি ভাবে স্বাধীনকে ডেকে নিয়ে আসেন। পপির কথা বলা অনুযায়ী পিয়ন পপির কেবিন থেকে বের হয়ে স্বাধীনের কেবিনের সামনে গিয়ে ডাকতে লাগে। তারপর স্বাধীন পিয়নকে উদ্দেশ্য করে বলে, আপনি যান, আমি আসছি। তারপর পিয়ন কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে স্বাধীন পপির কেবিনে না গিয়ে সুটির সঙ্গে আলাপ করতে লাগে। এদিকে সুটি রেগে ফায়ার হচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার কেবিন থেকে বেরিয়ে স্বাধীনের কেবিনে এসে পপি বলতে লাগে, এই তোকে আমি দেখেছি না, পিয়নকে পাঠালাম, তুই আসলি না। এই অফিসের বস তুই না আমি? আর প্রথম দিন এসে এই মেয়েদের সাথে লুচ্চামি শুরু করেছিস? পপির এমন কথা শুনে স্বাধীন আকাশ থেকে পড়ে। অন্যদিকে সুটি ম্যামের এমন রাগ রূপ এর আগে কখনোই দেখেনি। তখনই সুটি পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাম, আমি ভাইয়াকে আগে থেকেই চিনি আর অফিসে এসে তাকে দেখতে পেয়ে খুশি হয়ে তার সঙ্গে কথা বলছি। ছুটির মুখ দেখে ভাইয়া ডাক শুনে পপি যেন আকাশ থেকে পড়ে। দিকে সামনে নিয়ে পপিকে বলতে লাগে, আমি পিয়নকে ওকে ডাকার জন্য পাঠিয়েছি আর ওই কিনা এখানে বসে তোমার সঙ্গে গল্প করছে। তার মানে বোঝাতে চাচ্ছ তার অফিস, আমরা স্টাফ। সেদিন মাটির দিকে তাকে নিচুভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাইয়া, আপনি কি ম্যাডামকে রাগে কোনো কাজ করেছেন নাকি? অফিসে যতদিন ধরে ম্যাডাম এসেছে কারোর সঙ্গে এমন রুড ব্যবহার করেনি। প্রথম দেখলাম ম্যাডামকে এমন রাগী রূপে। কথাটি বলে স্বাধীনের কেবিন থেকে পপি চলে যায়। অন্যদিকে পপি তার কেবিনে গিয়ে চেয়ারে মাথায় হেলান দিয়ে আনমনে ভাবতে লাগে, ছেলেটা যে কোনো মেয়ের সঙ্গে কথা বলুক না কেন, তাতে আমার কি? ওকে তো আমি আমার স্বামী হিসেবে মানি না, তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে আমার এমন জেলাস ফিল হয় কেন? তখনই পপির ফোনে একটা ফোন আসে। পপি ফোনটা তুলে দেখে রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে রিয়া বলতে লাগে, আমি ভালো আছি, তাও বেলায় ফোন করলি? তুইও না কি বলিস না বলিস, আমি কিনা ওর সঙ্গে ছি, ভাবতেও অবাক লাগে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। সমস্যা নেই, বল। তুই যদি নেগেটিভ মাইন্ডে না নিস তাহলে আমি বলবো। আচ্ছা, একটা ছেলেকে অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখে জেলাস ফিল হওয়াটাকে কি বলে? ভীষণ ভাবনায় ফেলে দিলি তুই। তারপরেও আমার যা মনে হয় তুই ছেলেটাকে পছন্দ করিস না, হলে লাভ করিস। তার কারণেই অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখে তো জ্বালা ফিল হচ্ছে। কেন রে ভাইয়া? ভাইয়া কি তোকে রেখে অন্য আরেকজনের সঙ্গে কথা বলে? না, তেমন কিছু না। আচ্ছা, ফোন রাখ। কেন? পিয়নকে দিয়ে স্বাধীনকে ডেকে এনেছি একটা প্রয়োজনের কাজের কথা বলবো বলে। ফোন কাটবে না, ফুট সামনে রাখবি আর তোদের কথা আমি শুনবো। তোর কথার ভিতরে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি আমি। কি বলিস না বলিস, আমাদের পার্সোনাল বিষয়ে কথা তুই শুনবি কেন? তলে তলে টেম্পো চালাও, আমরা বলে হরতাল। মোটেও তেমন কোনো বিষয় না। কথাটা বলে পপি ফোন কেটে দেয়। স্বাধীন এসে পপির পাশের চেয়ারে টেনে বসে পড়ে। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলে ওঠে, দেখ, তোকে অফিসে এনেছি কাজ করার জন্য। তুই আমার পার্সোনাল পিএ। আমি যেখানে যাব তুই সেখানেই যাবি, আর আমি যা যা বলবো তুই তাই তাই করবি। আমি ডাকার সঙ্গে সঙ্গে তুই আমার কাছে চলে আসবি। আর তুই কি না আমার ডাকার পরে অন্য একটা মেয়েকে নিয়ে কেবিনের মধ্যে আড্ডা দিস? তো সাহস তো কম না। স্বাধীন পপির বলা কথাগুলো নিজ চোখে দর্শকের মতো শুনছে। স্বাধীনকে কোনো কথা বলতে না দেখে পপি রেগে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে। কিরে, তোকে কি বলছি, তোর কানে যাচ্ছে না? স্বাধীন নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে পপির হাত কলার থেকে ঝান্টা দিয়ে সরিয়ে দেয়। আর স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি আপনার অফিসে কাজ করি, তার মানে এই না যে আমি আপনার কেনা গোলাম। আর অন্য একটা মেয়ের সঙ্গে কথা বললে আপনার জলে কেন? কারণ তুই আমার স্বামী। অন্য মেয়ের সঙ্গে তুই কথা বলবি কেন? কথাটি বলে পপির কেবিন থেকে বেরিয়ে যায়। এদিক থেকে স্বাধীন হাওয়া হয়ে তাকিয়ে আছে পপির জ্বর দিকে। কি বললো মেয়েটি? তারপর পপি তার কেবিন থেকে
তার কেবিনে গিয়ে আনমনে হাসতে লাগে। হেঁটে পরে পপি তার কেবিনে আসতে স্বাধীন তার কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর দরজা ছেড়ে পপির সামনে গিয়ে বসে পড়ে। এদিকে পপি তো লজ্জায় মরে মরে অবস্থা। তারপর স্বাধীন পপির এমন লজ্জা মাখায় মুখ দেখে বলতে লাগে, আমি ডিভোর্স চাই, তাও আজকের মধ্যেই। কথাটি বলে স্বাধীন মিটি মিটি হাসতে লাগে। কথাটা পপিকে বললো একটু রাগানোর জন্য। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীনের কাছে এগিয়ে গিয়ে কলার ধরে স্বাধীনকে লিপ কিস করতে লাগে। এক পরে স্বাধীনের পপির তালে তাল মিলাতে লাগে। তখনই হুট করে কেবিনে ঢুকে পড়ে রিয়া। পিছন থেকে রিয়া বলে ওঠে, সরি, ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেলেছিলাম, আমাকে প্লিজ মাফ করে দেন। তারপর পপি স্বাধীনকে ছেড়ে দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। তারপর পপি তার চেয়ারে গিয়ে বসে পড়ে। অন্যদিকে লজ্জায় কেবিন থেকে বেরিয়ে যায় স্বাধীন, তার ডেস্কে চলে যায়। তখনই পপির সামনে চেয়ারটা টেনে রিয়া বসে পড়ে। পপি কুদ্দুস করে বলতে লাগে, আমাকে কি এত করে বললাম ঢাকায় এসো, বাবার কোম্পানিতে একটা জব দিই, কিন্তু আশ্রয় না দেখে তারা দুজনে কি রোম্যান্স করছিস। আর আমারটা সে আসার সময় একটা লিপকিস খেয়ে এসেছি, সেই শার্টটা এখনো বলতে পারিনি। অনেক পেতে ইচ্ছে করছে রে। ওকে তোদের এমন অবস্থা দেখে আমারও কেমন কেমন যেন লাগছে। কথাটা বলে রিয়া হাসতে থাকে। রিয়ার হাসি দেখে পপি তার তালে তাল মিলে হাসতে লাগে।